আসসালামু আলাইকুম। বুকসুই তারিফ চ্যানেলে সবাইকে স্বাগতম। ১৯৭১ সালের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর সূচনা হলো বাংলাদেশের। ৭২-এ শুরু হলো এই দেশের নবযাত্রা। সবার প্রাপ্য মেটানোর ক্ষমতা দারিদ্র্যপীড়িত এই দেশটির ছিল না। ক্ষমতার রাজনীতির লাগামহীন প্রতিযোগিতায় নির্বাসিত হয় গণতন্ত্র। দেশ ধেয়ে গেল অনিশ্চয়তার দিকে। একদিকে রক্ষী বাহিনীর অত্যাচার, গুম খুন, হত্যা, ধর্ষণ, অন্যদিকে কমিউনিস্টদের সর্বহারা পার্টি, জাসদের গণবাহিনী সহ দেশ হয়ে উঠল এক নরকতুল্য জায়গা। সেই ১৯৭২ থেকে ১৯৭৫ সালের ইতিহাস নিয়ে মহিউদ্দিন আহমেদ লিখেছেন বই বেলা অবেলা, ১৯৭২ থেকে ১৯৭৫। আমরা এই চ্যানেলে মহিউদ্দিন আহমেদের লেখা বই বেলা অবেলা বাংলাদেশ ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পড়া শুরু করেছি। এই বইয়ের ইতিমধ্যে ১২টি পর্ব এই চ্যানেলে আপলোড করে দেওয়া হয়েছে। আপনারা যারা এখনও পূর্বের পর্বগুলো শুনেননি, আই বাটনে দেওয়া লিঙ্কে ক্লিক করে শুনে আসতে পারেন, অথবা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কেও ক্লিক করে শুনে আসতে পারেন। এখনও যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের নতুন নতুন অডিও বুক পেতে। আজ শুরু করছি বেলা অবেলা বাংলাদেশ ১৯৭২ থেকে ১৯৭৫ সালের বইয়ের অডিও বুক সিরিজের শেষ পর্ব। আমাদের দেশের রাজনীতির শব্দভাণ্ডারে গণতন্ত্র আর ষড়যন্ত্র এই দুটি শব্দের উপস্থিতি বেশ প্রকট। সবাই গণতন্ত্র চান। যারা ক্ষমতায় থাকেন তারা মনে করেন গণতন্ত্র কায়েম হয়ে গেছে। যারা বিরোধী দলে থাকেন তাদের ধারণা দেশে গণতন্ত্রের সিটে ফুটাও নেই। রাজনৈতিক প্রতিপক্ষ এখানে ষড়যন্ত্রকারী হিসেবে পরিচিতি পান। এক দলের কাছে যা রাজনৈতিক কৌশল, প্রতিপক্ষ দলের কাছে তা ষড়যন্ত্র। ইতালির রেনেসা যুগের রাজনৈতিক কূটনৈতিক নিকোলা ম্যাকিয়াভেলি ইউরোপ জুড়ে স্বৈরশাসকদের উত্থানের প্রেক্ষাপটে তার লেখা দ্য প্রিন্স বইয়ে মন্তব্য করেছিলেন, লক্ষ্য হাসিলের জন্য যে কোনো পথই বৈধ। এদেশের রাজনৈতিক দলগুলো এই দর্শনকেই কৌশল হিসেবে মেনে নিয়েছে। এই বাস্তবতার মধ্যেই রাজনীতির চলচ্চিত্র বুঝতে হবে। বাংলাদেশের রাজনীতির ইতিহাসকে মোটা দাগেতে ৩টি পর্বে ভাগ করা যায়। প্রথমটি হলো শুরুর পর্ব, গণতন্ত্রের নবযাত্রা, যা ৩ বছরের মাথায় হুঁচট খায়। এর পরের পর্বটি হলো সেনা আধিপত্যের ৯০ পরবর্তী সময়টি সংসদীয় গণতন্ত্রে ফিরে আসার চেষ্টা। ৭১-এর যুদ্ধে বাংলাদেশ একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। এই অবস্থায় আওয়ামী লীগ দেশের হাল ধরেছিল। তখন এর কোনো বিকল্প ছিল না। একদিকে ধ্বংস হয়ে যাওয়া অবকাঠামো এবং একই সঙ্গে মানুষের আকাশছোঁয়া আকাঙ্ক্ষা, এর সঙ্গে তাল মিলিয়ে আওয়ামী লীগকে চলতে হয়েছে। আমাদের দেশে জনপ্রিয় রাজনীতিবিদ অনেকেই ছিলেন এবং আছেন, কিন্তু তারা যতটা না স্টেটসম্যান, তার চেয়েও বেশি হলেন পলিটিশিয়ান। তাদের রাজনীতিতে রাষ্ট্র পরিচালনার পেশাদারত্বের চেয়ে জনসভায় কিংবা রাজপথে জনতার মাঝে উত্তেজনা ছড়ানোই বেশি গুরুত্ব পেয়েছে। শেরেবাংলা একে ফজলুল হক থেকে শুরু করে সবাই কম বেশি জনতুষ্টির রাজনীতি করেছেন। এ ধরনের নেতাদের ইংরেজিতে ডেমাগগ বলা হয়, যার সহজ বাংলা হলো বাগাড়ম্বরকারী। তারা ঘন্টার পর ঘন্টা জ্বালাময়ী বক্তৃতা দেন, জনসভায় শ্রোতাদের হাত তুলিয়ে কর্মসূচির পক্ষে ম্যান্ডেট নেন এবং বড় বড় জনসমাবেশ বা বিক্ষোভ মিছিলের আয়োজন করে রাজপথেই সরকার পাল্টে দিতে চান। তারা অনেকেই গতকাল যা বলেছিলেন আজ ঠিকই তার উল্টো কথাটি বলবেন। ক্রমে ক্রমে তারা দল থেকে বড় হয়ে যান, নিজেরাই হয়ে যান প্রতিষ্ঠান। এক্ষেত্রে দলীয় নেতাকর্মীদের আবেগ কাজ করে, নেতারাও এই আবেগকে প্রশ্রয় দেন। ফলে তৈরি হয় কাল্ট ওয়ারশিপ বা ব্যক্তি পূজা আমাদের রাজনীতির একটি বৈশিষ্ট্য। ১৯৭১ সালের শেষে এসে আওয়ামী লীগ ক্ষমতার রাজনীতিতে আসন পাতলেও দলটির সমষ্টিগত মনস্তত্ত্বে খুব একটা পরিবর্তন আসেনি। এর আগে আওয়ামী লীগের রাজনীতির ভাষা ছিল প্রতিবাদের, লড়াইয়ের, আত্মত্যাগের। রাষ্ট্র ক্ষমতা হাতের মুঠোয় এসে যাওয়ার পরও দলের মনোজগৎ পালাবদল ঘটেনি। রাষ্ট্র পরিচালনা যে একটা সূক্ষ্ম ব্যাপার, সেখানে যে স্থূল ও মেটো আস্ফালনের সুযোগ নেই, দলটির অনেকেই তা বুঝতে চান না। রাষ্ট্র যে সব নাগরিকের, দলীয় সংকীর্ণতার বাইরে গিয়ে এটা উপলব্ধি করার
মানসিকতা নেই দলের অনেক নেতাকর্মীর। পাকিস্তান আমলে আওয়ামী লীগের একটি বড় অভিযোগ ছিল পাকিস্তানি এস্টাবলিশমেন্ট চক্রান্ত করে বাঙালি ও বাংলাকে দাবিয়ে রেখেছে, বঞ্চিত করেছে। স্বাধীন বাংলাদেশেও আওয়ামী লীগ মনে করে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের কৌশলকে ষড়যন্ত্র বলে গাল দেওয়ার যে অমার্জিত ভাষা পাকিস্তানে মুসলিম লীগ ও সামরিক সরকারগুলো ব্যবহার করত, স্বাধীন বাংলাদেশেও শাসক গোষ্ঠীর শব্দচয়নে তার ব্যতিক্রম হয়নি। এটা সত্য যে স্বাধীন বাংলাদেশে আওয়ামী লীগই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেছে, দ্রুততম সময়ের মধ্যে সংবিধান দিয়েছে এবং ন্যূনতম সময়ের ব্যবধানে সাধারণ নির্বাচনের আয়োজন করেছে। এসবই ছিল ইতিবাচক কাজ, যা দেশের অগ্রযাত্রার ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবে। আবার এটাও সত্য যে আওয়ামী লীগের প্রশ্রয়েই এদেশ বিরোধী রাজনৈতিক মতের ওপর দমন নিপীড়ন শুরু হয়েছে। মুক্তিযুদ্ধের পর আওয়ামী লীগ যখন সরকারের হাল ধরে, তখন তারা মগজ থেকে মুসলিম লীগের ভূত তাড়াতে পারেনি। তারা একই গীত গাইতে শুরু করে দেয়, সরকার বিরোধিতার মানেই রাষ্ট্রদ্রোহ, সরকারের সমালোচক মানেই শত্রু রাষ্ট্রের এজেন্ট, স্বাধীনতার শত্রু। স্বাধীনতার পর 2-3 বছর এরকমই চলল। মুক্তিযুদ্ধকে এড়িয়ে গিয়ে বাংলাদেশের রাজনীতি কল্পনা করা যায় না। 71-এ এদেশে একটা জনযুদ্ধ হয়েছিল, কিন্তু পরে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে নিজেদের একচেটিয়া সম্পদ এবং অর্জন হিসেবে দাবি করতে থাকে। একই সঙ্গে শুরু হয় অতীতমুখী রাজনীতি। অথচ অতীত হলো স্মরণ রাখার বিষয়, বর্তমানই হলো আসল এবং ভবিষ্যতের স্বপ্নই প্রধান চালিকা শক্তি। বাংলাদেশের প্রায় সব রাজনৈতিক দলই এই উপলব্ধি থেকে অনেক দূরে। এ প্রসঙ্গে জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাকের একটি মন্তব্য খুবই প্রাসঙ্গিক। অধ্যাপক আব্দুর রাজ্জাক বলেন, যে সকল ব্যক্তি আমাদের 1971 সালের জন্য প্রস্তুত করেছিলেন, তারা এরই মধ্যে ভীষণভাবে অনুপযোগী হয়ে পড়েছেন। যেমন 1947 সালের জন্য যারা আমাদের তৈরি করেছিলেন, 1971 সালে তারাও তেমনি অনুপযুক্ত হয়ে পড়েছিলেন, বরং একটি বেশিই হয়েছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু আওয়ামী লীগের প্রাণপুরুষ ছিলেন না, বাংলাদেশের রাজনীতির নাটাইটা তার হাতেই ছিল। এক সময় তার ইশারায় সবাই উঠতেন, বসতেন, ছুটতেন। তার মতো আকর্ষণীয় ব্যক্তিত্ব এদেশের রাজনীতিতে দ্বিতীয়টি দেখা যায়নি। একটি ঘুমন্ত জাতিকে তিনি তার মোহন বাঁশির সুরে জাগিয়েছিলেন, কিন্তু জনপ্রশাসন নিয়ে তিনি স্বস্তিতে ছিলেন না। তার পছন্দের লোকদের তিনি প্রশাসনের শীর্ষপদে বসিয়েছিলেন। দেশ চালানোর জন্য দলকে ব্যবহার করেছেন বেশি। তাকে নিয়ে যে ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির জন্ম হয়েছিল, তা আধুনিক সরকার ব্যবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিল না। রাষ্ট্র সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রশাসনিক ক্ষমতা সব জায়গায় ছড়িয়ে দিতে হয়, সবাই যৌথভাবে প্রশাসন চালায়। আমলাতন্ত্রের এই আধুনিক ধারণার সঙ্গে তার পরিচয় ছিল না। ফলে তৃতীয় বিশ্বের অনেক দেশের রাজনীতিকের মতোই জনপ্রিয়তা বজায় রেখে তিনি দক্ষতার সঙ্গে সরকার চালাতে পারেননি। ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির এই ধারায় দলের প্রধান নেতা হচ্ছেন দলের নিয়ন্ত্রক, মালিক, অন্যরা তার অজ্ঞাবহ। একসময় দেখা গেল দলে তার কোনো সহকর্মী বা বন্ধু নেই, সবাই আজ্ঞাবহ কিংবা ম্যাম সাহেব। এ প্রসঙ্গে 19 শতকের প্রধান বাঙালি কবি মাইকেল মধুসূদন দত্তের তিলোত্তমা সম্ভব কাব্য থেকে উদ্ধৃতি দেওয়া যেতে পারে। অধীন যেজন কহ স্বাধীনতা কোথা, সেজনের দাসপ্রথা প্রভু আজ্ঞাকারী। 1971 সালের ডিসেম্বরে দেশ শত্রুমুক্ত হলে মুজিবনগর সরকার কলকাতা থেকে ঢাকায় চলে আসে। বঙ্গবন্ধু শেখ মুজিব 72-এর 10 জানুয়ারি দেশে ফিরে এলে প্রকৃতপক্ষে আওয়ামী লীগ সরকারের কর্তৃত্ব পুরোপুরি প্রতিষ্ঠিত হয়। মুজিব সরকার সময় পেয়েছিল মাত্র 3.5 বছর। এর মধ্যেই ঘটে যায় বিপর্যয়। 75-এর আগস্টে হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগ কিছু সময়ের জন্য দৃশ্যপটের বাইরে চলে যায়। কেন এই বিপর্যয়? এ নিয়ে নানাজনের নানা মত। ঘটনা পরম্পরায় মন্তব্য করা চলে যে আওয়ামী লীগ তথা নতুন এই জাতি রাষ্ট্রটি দুটো কারণে দুর্বল হয়ে পড়েছিল যাত্রা শুরুর সময়েই। প্রথমটি হলো দলের মধ্যে গৃহদাহ, পরিণতিতে বিভক্তি। দলের মূল চালিকা শক্তি তরুণদের একটা বড় অংশ আওয়ামী বৃত্তের বাইরে গিয়ে আলাদা সংগঠন তৈরি করল এবং ধীরে ধীরে তা হয়ে উঠল আওয়ামী লীগের প্রবল প্রতিপক্ষ।
এতে আওয়ামী লীগের যে প্রচণ্ড শক্তিক্ষয় হয়েছিল তাতে কোনো সন্দেহ নেই। আওয়ামী লীগের দ্বিতীয় বিয়োগান্ত ঘটনাটি হল মুক্তিযুদ্ধের সময় নেতৃত্বদানকারী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের নেপথ্যে চলে যাওয়া এবং দলের মধ্যে ক্রমে অপ্রয়োজনীয় হয়ে পড়া। 1966 সাল থেকেই সাধারণ সম্পাদক হিসেবে তিনি দলের ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিব দলের শীর্ষ নেতা হলেও সাংগঠনিক বিষয়গুলোতে তাজউদ্দিনের সঙ্গে পরামর্শ করতেন। 72-এর শুরু থেকে এই ছন্দটি আর থাকল না, কোথায় যেন তাল কেটে গেল। আজ হোক কাল হোক প্রশ্ন উঠবে যে এই দুটি বিয়োগান্ত ঘটনার পেছনে কার দায় কতটুকু। প্রশ্ন উঠবে, শেখ মুজিবের সঙ্গে তাজউদ্দিনের সহাবস্থান কি একেবারেই অসম্ভব ছিল? প্রশ্ন উঠবে, ছাত্রলীগের বিভাজন কি শেখ মুজিব আলোচনার মাধ্যমে মীমাংসা করতে পারতেন না? তার আস্থাভাজন সামনের কাতারের মুক্তিযোদ্ধারা তারা কেন কেড়ে গেলেন? এই চিন্তা কি তাকে কখনো উদ্বেলিত করেনি? অনেক কিছুর ব্যাখ্যা বিশ্লেষণের পথে আছে নানান বাধা। আলোচনা সমালোচনা বিতর্কের পরিবেশটা কেমন যেন হারিয়ে গেছে। অনেকের মনে এক ধরনের সংস্কার বা টেবো কাজ করে। বঙ্গবন্ধু কি ভুল করতে পারেন? সম্মান জানাতে গিয়ে তার এমন একটা ইমেজ তৈরি করা হয়েছে যে তাকে নিয়ে প্রশ্ন তোলাও যেন গর্জিত অপরাধ বা রাষ্ট্রদ্রোহিতা। তবে উল্লেখিত দুটি বিয়োগান্ত ঘটনা না ঘটলে আওয়ামী লীগ ও শেখ মুজিবের যাত্রাপথ সহজতর হতো, এতে সন্দেহ করার কারণ সামান্যই। মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ ছিল জামায়াতে ইসলামী, নেজামি ইসলাম, পিডিপি, মুসলিম লীগ, কৃষক শ্রমিক পার্টি এবং কমিউনিস্ট পার্টির অন্তত একটি উপদল মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। অন্যদিকে মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক শক্তি ছিল নানা ভাগে বিভক্ত। রাজনৈতিক দলগুলোর বাইরে মুক্তিযোদ্ধাদের মধ্যেও ছিল বিভক্তি। এদের মধ্যে ছিলেন কলকাতার থিয়েটার রোডের মুক্তিযোদ্ধা, ভারতের সীমানার ভেতরে দপ্তর স্থাপন করা সেনাবাহিনীর মুক্তিযোদ্ধা এবং দেশের ভেতরে গ্রামেগঞ্জে লড়ে যাওয়া অগণিত মুক্তিযোদ্ধা। তদুপরি ছিলেন ভারতের আশ্রয় নেওয়া 1 কোটি শরণার্থী, পাকিস্তানে আটক পড়া 4-5 লাখ বাঙালি এবং দেশের ভেতরে অবরুদ্ধ কোটি কোটি মানুষ। স্বাধীনতার সূর্যটা উঠতে না উঠতেই তাদের মধ্যকার ঐক্যের সুতোটা ছিঁড়ে যায়। সবার মধ্যেই দেখা যায় এক ধরনের স্থূল প্রতিযোগিতা। আমরাই দেশটা স্বাধীন করেছি, অতএব দেশটা আমরাই চালাবো। সর্বদলীয় জাতীয় সরকারের দাবি উঠলেও আওয়ামী লীগ তাতে কান দেয়নি। যুদ্ধোত্তর সমাজের নতুন বাস্তবতাকে উপেক্ষা করে আওয়ামী লীগের হাতেই ক্ষমতায় কেন্দ্রীভূত হলো। এর সঙ্গে চেতনে কিংবা অবচেতনে যুগ হলো ক্ষমতার দম্ভ। একে অন্যের দেশপ্রেম নিয়ে সন্দেহ ও কটাক্ষ শুরু হলো। মুক্তিযুদ্ধকে মুনাফা হাতিয়ে নেওয়ার সুযোগ হিসেবে দেখলেন অনেকেই। যত্রতত্র শুরু হলো সম্পদের দখলদারি। যে যা পারেন দখল নেওয়ার জন্য একদল মানুষ হুমড়ি খেয়ে পড়লেন। এ অবস্থায় কেউ নীরব হয়ে গেলেন। অপেক্ষাকৃত দুর্বল যারা, তারা অপাঙ্গত্ব হয়ে পড়লেন। অনেকেই ক্ষুব্ধ হলেন। এই ক্ষোভের প্রতিফলন দেখা গেল রাজনীতিতে। ফলে রাজনীতি হয়ে উঠল সংঘাতময়, সহিংস। সাংবিধানিক গণতন্ত্রের সঙ্গে সশস্ত্র রাজনীতির সন্ত্রাসবাদী ধারা বয়ে চলল সমান্তরালভাবে। রাষ্ট্রের নিয়ন্ত্রণ পাওয়ার জন্য সবাই যেন মরিয়া। এই মনস্তত্ত্বের একটি ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র কাব্যের বুধন কবিতাটির কয়েকটি ছত্রে। লক্ষ লক্ষ প্রাণের দাম, অনেক দিয়েছি উজাড় গ্রাম, শুধু আসলে আজকেই তাই যুদ্ধ শেষের প্রাপ্য চাই। সবার প্রাপ্য চটজলদি মেটানোর ক্ষমতা দারিদ্র্যপীড়িত এই দেশটির ছিল না। লোভ এবং উচ্চাকাঙ্ক্ষার লাগাম টেনে ধরার সক্ষমতা ছিল না রাজনৈতিক নেতৃত্বের। ফলে দেশ দ্রুত ধাবমান হলো অনিশ্চয়তার দিকে। অনেকেই তর্জনী তুলেন বাকশালের দিকে। তাদের যুক্তি, বাকশাল তৈরি না হলে 75-এর আগস্ট হতো না। এই ধারণা ভুল। সরকার উৎখাতের আওয়াজ এবং চেষ্টা ছিল 72 সালেই। 74-এর প্রথম দিকেই সেনাবাহিনীর এক বা একাধিক কর্মকর্তা সিদ্ধান্ত নিয়েছিলেন মুজিব মাস্ট গো। প্রশ্ন হলো, শেখ মুজিব কি কিছুই বুঝতে পারেননি? বাজারে একটা তথ্য চালু আছে যে শেখ মুজিবকে চাটুকার ও সুবিধাবাদীরা ঘিরে রেখেছিল। এজন্য তিনি বুঝতে পারেননি যে পরিস্থিতি ক্রমেই প্রতিকূল হয়ে উঠছে। এই সরল ব্যাখ্যায় শেখ মুজিবকে একজন হবুচন্দ্র রাজা, অর্থাৎ একজন চাটুকার নির্ভুত শাসক হিসাবে দেখানোর প্রয়াস আছে।
তার মতন একজন পুরখা অভিজ্ঞ রাজনীতিবিদ কিছুই বুঝতে পারেননি, এমন দাবি অযৌক্তিক মনে হয় না। ৭২ সালের পর থেকেই দেশে বিরোধী রাজনীতির প্রবলতর হয়েছে। এর মতো সবচেয়ে আগুয়ান ছিল জাসদ। জাসদ মুক্তিযুদ্ধেরই উপজাত ফসল। এদের অনেকেরই ছিলেন শেখ মুজিবের ঘনিষ্ঠ আস্থাভাজন রাজনৈতিক কর্মী। পাড়ার দাদা বা পরিবারের বাবা মা চাচাদের ধরে এরা রাজনীতিতে আসেননি। শ্রম, ঘাম ও মেধা দিয়েই এরা শেখ মুজিবের আস্থা অর্জন করেছিলেন। তারা দূরে সরে গেলেন কেন? জাতীয় রাজনীতিতে আওয়ামী লীগের মিত্র বলতে ছিল মস্কোপন্থী সিপিবি ও ন্যাপ। জনপ্রিয়তার দিক থেকে তারা আওয়ামী লীগের কাছাকাছি না হলেও অন্য বিরোধী রাজনৈতিক দলগুলোর চেয়ে এগিয়ে ছিল। আওয়ামী লীগের বি টিম হিসেবে প্রচার থাকা সত্ত্বেও ন্যাপ 1973 সালের সাধারণ নির্বাচনে ভোটার হিসাবে দ্বিতীয় হয়েছিল। ৭২-এই তারা আওয়ামী লীগের সঙ্গে সখ্য করল, সহযাত্রী হলো। একটি স্বাধীন বিরোধী দল হওয়ার চেয়ে এরা বেছে নিল সব ব্যাপারে আওয়ামী লীগকে সমর্থন করার কৌশল। সোভিয়েত কমিউনিস্ট পার্টির প্রতি অনুগত্যের কারণে এবং সোভিয়েত পররাষ্ট্রনীতির সঙ্গে সাযুজ্য রেখেই এটা তারা করেছিল। এর ফলে তারা বিরোধী দলের চরিত্র হারায়। আওয়ামী লীগও খুব একটা লাভবান হয়নি। এই শূন্যস্থানটি পূরণ করেছিল জাসদ। বলা যায় সিপিবি ন্যাপ জাসদকে জায়গা ছেড়ে দিয়েছিল। আওয়ামী লীগ হয়তো ভেবেছিল মুক্তিযুদ্ধ করা তরুণ প্রজন্ম সরকার বিরোধী প্ল্যাটফর্ম বানালেও রাষ্ট্রের গুড়াদ হয়তো ঝাঁকুনি দেবে না। বিরোধিতা করলেও প্রয়োজনে তার রাষ্ট্র টেনে ধরা সম্ভব। বিশেষ করে বঙ্গবন্ধু ডাক দিলে তারা তা অগ্রাহ্য করতে পারবে না। কিন্তু দৈত্য একবার ছেলে দিলে তা আর বোতলে ঢুকানো যায় না। প্রশ্ন উঠতে পারে, স্বাধীনতা লাভের 6 মাসের মধ্যেই সিরাজুল আলম খান কেন শেখ মুজিবকে নাকচ করেছিলেন এবং কেন তার কথায় হাজার হাজার সম্ভাবনাময় তরুণ তাদের কেরিয়ার বিসর্জন দিয়ে বিপ্লবের অনিশ্চয়তার ভয়ঙ্কর বিপদের মধ্যে পতঙ্গের মতো ঝাঁপ দিলেন। এক এমন তাড়না যার প্রভাবে হাজার হাজার মেধাবী তরুণ শেখ মুজিবের পরবর্তমান ব্যক্তিত্ব ও নেতৃত্বকে চ্যালেঞ্জ করে তার ওই শিষ্য সিরাজুল আলম খানের পেছনে ছুটে গেলেন। এটা কি কেবলই ক্ষোভ, প্রতিবাদ ও আবেগের বিস্ফোরণ ছিল? এই প্রবণতার সঙ্গে ত্রয়োদশ শতকের একটি জার্মান লোকগাথার মিল খুঁজে পাওয়া যায়। হ্যামিলনের মেয়ের কাছ থেকে কাজের বিনিময়ে ন্যায্য মজুরি না পেয়ে এক ঠেপাটে বাসিওয়ালা নগরের সব বালক বালিকাকে নিয়ে উধাও হয়ে গিয়েছিলেন। রবার্ট ব্রাউনিংয়ের কবিতা হ্যামিলনের বংশীবাদকে এরকম একটি বিয়োগান্ত ছবি ফুটিয়ে তোলা হয়েছে। এই বংশীবাদক ছিলেন প্রতিবাদ, ধ্বংস আর মৃত্যুর প্রতীক। তারপরও কথা থাকে, সংসদে মাত্র 5 জন বিরোধী দলের এবং 3 জন স্বতন্ত্র সংসদ সদস্য থাকা সত্ত্বেও কেন এক দল বানাতে হলো? এ ধরনের পরীক্ষা নিরীক্ষার কি আদৌ প্রয়োজন ছিল? এর পেছনে কি প্রবল চাপ এবং উস্কানি ছিল? অনাবশ্যক এবং অজনপ্রিয় এই বক্তব্যটি কায়েম করতে গিয়ে আওয়ামী লীগ নিজেই যেন নিজের কবর খুঁড়ল। ঢাকায় 19 জুন 1975 বাকশালের কেন্দ্রীয় কমিটির প্রথম সভায় শেখ মুজিব যে নীতি নির্ধারণী ভাষণটি দিয়েছিলেন, কন্টেন্টের বিচারে তার চেয়ে ভালো বক্তৃতার কিছু হতে পারে না। এটাকে তার জীবনের সেরা ভাষণ বললে কম বলা হবে। এটা ছিল নিতান্তই একটা মৌখিক বক্তৃতা, কিন্তু এই ভাষণে ভবিষ্যতের একটি রূপকল্প ছিল, সামাজিক বিন্যাসের একটি বিশ্লেষণ ছিল, আত্মসমালোচনাও ছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এ ধরনের রূপকল্প বাস্তবায়নের উপযোগী দল শেখ মুজিবের হাতে ছিল না। আওয়ামী লীগের সাইনবোর্ড অন্তরালে পাঠিয়ে বাকশাল তৈরি হলেও তার কমিটিগুলোতে আওয়ামী লীগের পুরনো মুখগুলোই ছড়াছড়ি করছিল। দলের মধ্যে শেখ মুজিব ছিলেন একক শীর্ষ নেতা। তৃতীয় দুনিয়ার উপনিবেশ উত্তর বেশিরভাগ দেশে রাজনৈতিক দলগুলোর চলচ্চিত্র একই রকমের। দলে তার পুরনো সহকর্মীর ঘাটতি ছিল না, কিন্তু ক্রমে তারা হয়ে গেলেন অনুগত কর্মী, ইয়েসম্যান। তারা কেউ আর বন্ধু থাকলেন না। মুজিব হত্যাকাণ্ডে বিদেশি ষড়যন্ত্রের কথা উঠে এসেছে। এ নিয়ে আলোচনাও আছে, রাজনীতিও আছে, কিন্তু কোনো প্রামাণ্য গবেষণা নেই। জন্মলগ্নেই বাংলাদেশ বৈশ্বিক ঠান্ডা লড়াইয়ের শিকার হয়েছিল এবং যুক্তরাষ্ট্রের কোপানলে পড়েছিল। যুক্তরাষ্ট্র এজন্য পরে প্রতিশোধ নিয়েছিল, এমনটা জোরগলায় বলা যাবে কি? বরং বাংলাদেশ পরিকল্পিত অর্থনীতির মাধ্যমে সোভিয়েত ধাঁচের অধনবতী
বিকাশের দিকে ঝুঁকে পড়েছিল বলে যুক্তরাষ্ট্রের জন্য তা মনোবেদনার কারণ হয়ে দাঁড়ায়। তারা এই ব্যবস্থার পরিবর্তন চেয়েছিল। 1975 সালে বাকশাল গঠন করা ছিল শেখ মুজিবের একক সিদ্ধান্ত। এ নিয়ে আলোচনায় ছিল না আওয়ামী লীগের মধ্যেও। আওয়ামী লীগ পরে দলীয়ভাবে ওই পদ্ধতির পক্ষে আর দাঁড়ায়নি, যদিও ওই সময় ওই পদ্ধতি সঠিক ছিল বলে তাদের কেউ কেউ দাবি করেন। প্রশ্ন হলো, বাকশাল কি সফল হতো? এ নিয়ে আছে নানামুখী আলোচনা ও বিতর্ক। নতুন শাসন ব্যবস্থার পরীক্ষা নিরীক্ষার সফলতা বহুলাংশে নির্ভরশীল ছিল জনজীবনের সংকট মোচনে সৎ প্রচেষ্টা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে মধ্যবিত্ত বুদ্ধিজীবী সম্প্রদায়ের আস্থা অর্জন এবং সামাজিক বাহিনীর সমর্থনের ওপর। সেদিক থেকে বলা যায়, তখন একক দলের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় নানামুখী প্রচেষ্টা চললেও পরে প্রমাণিত হয়েছে যে একক দলের নেতৃত্বে কোনো সমাজতান্ত্রিক বা তথাকথিত অধনবাতী পথের রাষ্ট্রগুলো এগোতে পারেনি। এই রাষ্ট্রগুলোর পুরো ব্যবস্থাই ভেঙে গেছে। তবে এটা মনে করার কারণ নেই যে মুজিব হত্যাকাণ্ড কেবলমাত্র গুটি কয়েক মেজর ক্যাপ্টেনের কাজ। এর পেছনে দেশের অনেক রাজনীতিবিদদের ইন্ধন ছিল, সমর্থন ছিল। এটা তার দলের মধ্যেও ছিল। মুজিব হত্যা ষড়যন্ত্রের অনুসন্ধান ও বিচারের প্রক্রিয়াটি শুরু করলে হয়তো থলের বেড়াল বেরিয়ে যেতে পারে। হয়তো অনেকেই এতে অস্বস্তিতে পড়ে যাবেন। যে কারণেই হোক, এই প্যান্ডোরার বাক্সটি এখনও খোলা হয়নি। বিষয়টি সম্পর্কে স্বচ্ছ ধারণা পেতে আমাদের আরও অপেক্ষা করতে হবে। আওয়ামী লীগ ও তার মিত্রদের মধ্যে এই অভিযোগ প্রবল যে জাসদ 75-এর রক্তাক্ত আগস্টের প্রেক্ষাপট তৈরি করে দিয়েছে। এটা সত্য যে আওয়ামী লীগের বাইরে সব দল পরিবর্তন চেয়েছিল, এমনকি আওয়ামী লীগের অনেক নেতাও পরিবর্তন চেয়েছিলেন। দলের ভেতরেই পরিবর্তনের শর্তগুলো তৈরি হয়েছিল, যার উপর ভর করে দলের বাইরের শক্তিগুলো কাজ করেছে এবং সুযোগ নিয়েছে। আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক গোষ্ঠীগুলোর ভূমিকা সবসময় ইতিবাচক ছিল না। রাজনীতিতে সন্ত্রাসবাদের ধারা এ অঞ্চলে প্রথম গ্রহণ করেছিল জাতীয়তাবাদীরা, স্বাধীনতা সংগ্রামীরা। চট্টগ্রামের সূর্য সেন ও প্রীতিলতার উদাহরণ এখানে উল্লেখ করা যায়। এমনকি শেখ মুজিবের আইডলদের একজন ছিল সূর্য সেন। এটা তিনি প্রকাশ্যেই বলতেন। সন্ত্রাসবাদী রাজনীতির ধারাটি পরে বহমান লেখেছিলেন এদেশের কমিউনিস্টরা। এ যাত্রায় জাসদ সামিল হয়েছিল সবার শেষে। সন্ত্রাসবাদ যে চূড়ান্ত বিচারে কারো জন্য মঙ্গল বয়ে আনে না, এ উপলব্ধি হতে হতে সময় পেরিয়ে যায় অনেক। তখন অতীতকে আর ফিরিয়ে আনা যায় না। তবে এ থেকে উচ্চারিত হয় ব্লেম গেম, দোষারোপের খেলা। এ খেলা চলতেই থাকে। রাজনীতিতে যাকে আমরা মিলিটেন্সি বলি কিংবা বলি রেডিক্যালিজম, একসময় তার প্রভাব তরুণদের মধ্যে ছড়িয়ে পড়েছিল সারা দুনিয়ায়। 1960 ও 70 দশকে তার আবেদন ছিল সব জায়গায়। বাংলাদেশেও তার ব্যতিক্রম নয়। যারা নিজেদের এই বিপদসংকুল পথে সঁপে দিয়েছিলেন, তারা ছিলেন বয়সে তরুণ, নবীন, চোখে ছিল স্বপ্ন। সব কিছুর হিসাব কষে মেপে তো সবাই রাজনীতি করে না। বাংলাদেশ স্বাধীন করার আন্দোলনে সামিল হয়েছেন এদেশের কোটি কোটি মানুষ, কিন্তু অস্ত্র হাতে প্রতিরোধ লড়াইয়ে নেমেছেন মাত্র কয়েক হাজার তরুণ। অন্যরা যখন একটি সময়ের অ্যাক্টিভিস্টদের কয়েক দশক পরে বিচার করতে বসেন, তো অনেক ভুলভ্রান্তি ধরা পড়ে। অশুভের সমস্যা প্রবন্ধে রবীন্দ্রনাথ বলেছেন, আমরা যখন লক্ষ্য করি একজন শিশু হাঁটতে চেষ্টা করছে, তখন আমরা তার অবনতি অসামান্য দেখি। তার সাফল্য কিন্তু অল্পই থাকে। অল্প সময়ের মধ্যে আমাদের পর্যবেক্ষণকে যদি সীমিত করতে হতো, তাহলে দৃশ্যটি নির্মম হতো। কিন্তু আমরা দেখি বারবার অসাফল্য সত্ত্বেও শিশুটির ভিতরে খুশির প্রেরণা আছে। আপাতদৃষ্টিতে অসম্ভব কাজ করে যেতে এই প্রেরণা তাকে ধরে রাখে। আমরা দেখি সে তার পড়ে যাওয়া সত্ত্বেও ততই ভাবে না যতটা ভাবে তার এক মুহূর্তের ভারসাম্য বজায় রাখার ক্ষমতা সম্বন্ধে। একজন শিশুর হাঁটার চেষ্টার এইসব দুর্ঘটনার মতো আমাদের প্রতিদিনের জীবনে আমরা নানা ধরনের দুঃখের সম্মুখীন হয়ে থাকি। এই দুঃখ আমাদের জ্ঞানের ও আমাদের অধিগত ক্ষমতার ও আমাদের ইচ্ছা প্রয়োগের অসম্পূর্ণতা দেখায়। এরা যদি আমাদের কাছে কেবল আমাদের দুর্বলতা দেখাতো, তাহলে চরম হতাশায় আমাদের মৃত্যুবরণ করাই উচিত হতো। আমাদের কাজের পর্যবেক্ষণের জন্য যখন আমরা সীমিত ক্ষেত্রমাত্র নির্বাচন করি, তখন আমাদের মনে ব্যক্তিগত অসাফল্য ও দুঃখ বেদনা বড় হয়ে দেখা দেয়। কিন্তু সহজাতভাবে জীবন আমাদের দৃষ্টিকে প্রসারিত করার দিকে নিয়ে যায়।
বঙ্গবন্ধু শেখ মুজিবের উত্থান পর্বে আছে রোমাঞ্চকর নাটকীয়তা, আর তার শেষ পরিণতি ছিল চরম বিয়োগান্তক। মাত্র 3.5 বছরের মাথায় কেন এমনটি হলো এ নিয়ে তর্কের শেষ নেই। এ বিষয়ে একাডেমিক আলোচনার চেয়ে রাজনৈতিক পক্ষপাত কিংবা প্রতিহিংসা উগরে দেওয়ার প্রবণতা বেশি লক্ষ্য করা যায়। এ প্রসঙ্গে বিচারপতি হাবিবুর রহমানের মূল্যায়নটি উল্লেখ করা যেতে পারে। বিচারপতি হাবিবুর রহমান বলেন, শেখ মুজিবের জীবন লক্ষ্য করলে একটা জিনিস প্রথমেই দৃষ্টি আকর্ষণ করে যে একজন অবিসংবাদিত নেতার জনপ্রিয়তা কত তাড়াতাড়ি নিচে নেমে যেতে পারে এবং ব্যক্তিটি কত বিভিন্ন বিষয়ে আকস্মাৎ বিতর্কিত হয়ে উঠতে পারেন। ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর রাজনৈতিক নেতাদের জনপ্রিয়তা কিছুটা নষ্ট হওয়ার কথা, কিন্তু তা যে এত তাড়াতাড়ি হয়েছিল তার পেছনে রয়েছে দেশের জনগণের প্রত্যাশা ও হতাশার টানাপোড়ন। শেখ মুজিব শত্রুদের নিরলস প্রয়াস এবং তার বন্ধুবর্গের নিষ্ক্রিয়তা। ক্ষমতায় আসার আগে শেখ মুজিব যে সাফল্যের সঙ্গে বিরোধী রাজনীতি করেছিলেন, সরকারি প্রশাসনের কর্ণধার হওয়ার পর সে সাফল্য অন্তর্হিত হল। সহকর্মীদের মধ্যে যারা দক্ষতার পরিচয় দিয়েছিলেন তাদের তিনি শনাক্ত করতে পারেননি। মুক্তিযুদ্ধের প্রতি যাদের অনুগত্য ছিল না তাদের প্রশাসনে রেখে সাফল্যের সঙ্গে বিপ্লবাত্মক পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব নয়, এমন সাবধানবাণী কাস্ত্রো, টিটো বা বুমেদিয়েন উচ্চারণ করে থাকলেও বিরল আত্মবিশ্বাসে শেখ মুজিব সে সম্পর্ক তখন তেমন দুশ্চিন্তা করেননি। আলজেরিয়ায় অনুষ্ঠিত জোট নিরপেক্ষ সম্মেলনে কাস্ত্রো শেখ মুজিবকে এই বলে হুঁশিয়ার করেন যে পৃথিবীময় তিনি শত্রু সৃষ্টি করেছেন। শেখ মুজিব যে অহংকারে নিজেকে অজাতশত্রু মনে করেছিলেন তার ভিত্তি মোটেও শক্ত ছিল না। শেখ মুজিব গঠনমূলক চিন্তা করার অবকাশ বা অবসর পাননি। রাজনৈতিক দলগুলোর ক্ষমতাহীনতা ও কুন্দল, সুযোগ সন্ধানী বেসামরিক ও সামরিক আমলাদের ক্ষমতার বলয়ে আত্মপ্রতিষ্ঠার চক্রান্ত ও দুর্নীতি, অর্থনীতিবিদদের অবাস্তব পরিকল্পনা এবং তার চতুষ্পার্শ্বের ব্যক্তিদের সীমাহীন অর্থলিপ্সা মধ্যাহ্নে অন্ধকার সৃষ্টি করেছিল। কেউ কেউ মনে করেন 75-এর পালাবদলের মধ্য দিয়ে দেশে বিরাজনীতিকরণের একটা হাওয়া বইতে শুরু করে। হঠাৎ করে রাজনৈতিক দলগুলোর নেপথ্য থেকে চলে যাওয়া এবং সামরিক বাহিনীর সরাসরি রাষ্ট্র ক্ষমতা কেন্দ্রে চলে আসা এই ঘটনার সূত্রপাত ঘটে। কিন্তু এই ধারণা ঠিক নয়, বরং বলা চলে রাজনীতির নাটাইটা রাজনৈতিক দলের হাতছাড়া হয়ে সামরিক বাহিনীর কবজায় চলে যায়, অর্থাৎ সামরিক বাহিনীর রাজনীতির মঞ্চে নতুন শক্তি হিসাবে জায়গা করে নেয়। সামরিক বাহিনী এখন আর নিছক সনাতন ধারার আইনশৃঙ্খলা বাহিনী না, তারা হয়ে ওঠে রাষ্ট্রক্ষমতার প্রবল প্রতিদ্বন্দ্বী। তারা চালকের আসনে বসে যায়। সামরিক বাহিনীর রাজনীতিকরণের শুরু হয়েছিল অনেক আগেই। এদেশে গণতান্ত্রিক ও জাতীয়তাবাদী আন্দোলনের পাশাপাশি সমান্তরালভাবে পাকিস্তানের সামরিক বাহিনীর বাঙালি সদস্যদের মধ্যে স্বাধিকার আকাঙ্ক্ষার স্ফুরণ ঘটেছিল। এটা এক ধরনের রাজনীতিকীকরণ, যার প্রতিফলন দেখা যায় আগরতলা ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত সামরিক বাহিনীর সদস্যদের ভূমিকায়। ৭১-এর মুক্তিযুদ্ধে পাকিস্তানি সশস্ত্র বাহিনী বাঙালি সদস্যরা পাকিস্তান রাষ্ট্রের প্রতি তাদের আনুগত্য ছেড়ে ফেলে পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে সামিল হয়েছিলেন। অনেকেই পশ্চিম পাকিস্তান থেকে ঝুঁকি নিয়ে পালিয়ে এসে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার ফলে বাংলাদেশ যে সেনাবাহিনী গড়ে উঠেছিল তার সঙ্গে রাজনীতির যোগাযোগ ছিল সরাসরি। 1973-74 সালে চোরাচালান, অবৈধ অস্ত্র উদ্ধার ও আইন শৃঙ্খলা রক্ষার কাজে সরকার দেশের বিভিন্ন জায়গায় সেনাবাহিনীকে ব্যবহার করেছিল। এই সময়ে সরকারি দলের নেতাকর্মীদের নানা অন্যায় কাজে সম্পৃক্ত থাকা সত্ত্বেও অপরের নির্দেশে পার পেয়ে যাওয়ার অনেক ঘটনা ঘটেছিল, ফলে সেনাবাহিনীর মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। একই সঙ্গে ক্ষমতাসীন দলের রাজনীতির বিরুদ্ধে তাদের বিষেধাগার ছিল, ফলে সেনাবাহিনীতে রাজনীতি গভীরভাবে ঢুকে যায়। ডান বাম রাজনীতির যে মেরুকরণ সমাজে দেখা গিয়েছিল, সেনাবাহিনী তার বাইরে ছিল না। লেফটেন্যান্ট কর্নেল জিয়াউদ্দিন এবং লেফটেন্যান্ট কর্নেল আবু তাহের সনাতন ধারার সেনাবাহিনীর খুলন চালে পাল্টে এক বিপ্লবী ধারার উৎপাদনমুখী জনগণের বাহিনীতে রূপান্তরের চেষ্টায় ছিলেন। এছাড়া ক্ষমতাসীন দলের আচরণে তারা ছিলেন ক্ষুব্ধ এবং জাতীয় রক্ষী বাহিনীকে তারা প্রতিদ্বন্দ্বী ও প্রতিপক্ষ হিসেবে দেখছিলেন।
ফলে সেনাবাহিনীতে এক ধরনের গোষ্ঠীগত মনস্তত্ত্ব তৈরি হয়। তাদের মধ্যে এই ধারণা জন্মে যে তারা একটা সফল মুক্তিযুদ্ধ করেছেন এবং দেশের পুনর্গঠন ও অগ্রযাত্রায় তারাই প্রয়োজনীয় ভূমিকা রাখতে পারবেন। 15 আগস্টের অভ্যুত্থানে সেনাবাহিনীর মাত্র 2টি ইউনিট জড়িত থাকলেও তা সমগ্র সেনাবাহিনীর সমর্থন পায় এবং পরবর্তীতে সেনাবাহিনীর মধ্যে গোষ্ঠীতন্ত্র জেঁকে বসে। 3 নভেম্বর অভ্যুত্থানকারীরা রাজনীতিবিদদের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার কথা ভাবেননি। চেইন অফ কমান্ড প্রতিষ্ঠা করার নামে তারা চেয়েছিলেন একচ্ছত্র সেনা শাসন। জেলে আটক ও পরে নিহত 4 জাতীয় নেতাকে নিয়ে তাদের কোনো মাথা ব্যথা ছিল না। তারা জাতীয় সংসদ বাতিল করে দিয়েছিলেন। 75-এর 7 নভেম্বর অভ্যুত্থানের মধ্য দিয়ে সেনাবাহিনী একটা সুসংগঠিত রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করে। বাংলাদেশের সেনাবাহিনীর পরবর্তী ইতিহাস হলো ক্রমাগত শক্তিশালী, সুসংহত ও পেশাদার হওয়ার। আমরা এই বইয়ের শেষের দিকে চলে এসেছি। আমরা এখন পড়া শেষ করলাম উপসংহার অধ্যায়টি। এই বইয়ের একেবারে শেষে বাকশাল কেন্দ্রীয় কমিটির প্রথম বৈঠকে বঙ্গবন্ধু যে ভাষণ দিয়েছিলেন সেই ভাষণটি দেয়া হয়েছে। এখন শুরু করছি বাকশাল কেন্দ্রীয় কমিটিতে প্রথম বৈঠকে শেখ মুজিবের দেওয়া ভাষণটি। ঢাকা, 19 জুন 1975 সাল। আজ বৃহস্পতিবার বঙ্গভবনে অনুষ্ঠিত বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রথম বৈঠকে দলীয় চেয়ারম্যান জাতির জনক রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রদত্ত ভাষণের পূর্ণ বিবরণ। আজকে প্রথম দিন। আমরা এখানে বসেছি সকলের সঙ্গে দেখাশোনা করার জন্য, যাকে বলা হয় গেট টুগেদার। যাতে আমরা মেম্বার যারা রয়েছি সকলে একসঙ্গে বসতে চাই, সকলকে যেন চেনা যায়, আলোচনা করা যায় এবং জানা যায় কি অবস্থা। শীঘ্রই অ্যাসেম্বলি সেশন হবে, বাজেট সেশন। আগস্ট মাসে সেন্ট্রাল কমিটির বৈঠক বসবে। 1 দিন 2 দিনের জন্য নয়, দরকার হলে 5-7 দিনের জন্য বসবে। এবং সেই সেন্ট্রাল কমিটির মিটিংয়ে বিভিন্ন এজেন্ডা দেওয়া হবে। সেই এজেন্ডা অনুযায়ী কনফারেন্সকে ভাগ করে কতগুলো সাব কমিটি বা কমিশন করে দেওয়া হবে। বিভিন্ন ডিপার্টমেন্ট এবং বাইরে যদি দরকার হয় তাদের নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করে একটি প্রপোজাল সাবমিট করা হবে কনফারেন্সের কাছে। যেমন ফুড, এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, ফ্লাড কন্ট্রোল, এডুকেশন, বিভিন্ন সাবজেক্টের সাব কমিটি করে তাদের কাছে ভার দেওয়া হবে। রেসপেক্টিভ মিনিস্টার যেখানে থাকবেন, সরকারি কর্মচারীরাও থাকবেন। দরকার হয় বাহির থেকে যারা আমাদের কমিটি মেম্বার নয় কিন্তু যারা কন্ট্রিবিউট করতে পারেন তাদেরকে আমরা ইনভাইট করতে পারবো। সেখানে বসে কতটুকু কি করা হয়েছে, কতটা ভুল হয়েছে, কি ত্রুটি হয়েছে বা কি করলে আমরা দেশের ইমপ্রুভমেন্ট করতে পারবো সাজেশন দিলে তখন সেন্ট্রাল কমিটি থেকে একটা প্রস্তাব করে গভর্নমেন্ট সেই অনুযায়ী তাদের কার্যক্রম করবে। এটা আমাদের ইচ্ছা, আগস্ট মাসে একটা ফুল এজেন্ডা নিয়ে কাজ শুরু করা। আপনাদের কাছে বক্তৃতা করে বোঝানোর দরকার নাই, তবে এটুকু বলতে পারি কেন আমরা নতুন পদ্ধতি সৃষ্টি করলাম আর কেনই বা আমরা একে বিপ্লব বললাম। সেদিন ডক্টর এনামুল হক সাহেবের একটা লেখা পড়লাম। তিনি বললেন যে বাংলাদেশে যে স্বাধীন হয় নাই সে কথা সত্য নয়। বাংলাদেশ অনেকবার স্বাধীন হয়েছে কিন্তু রাখতে পারে নাই। বিদেশিদের ডেকে আনতে হয়েছে, ডেকে এনেছে এই বাঙালিরাই। কথাটা আমার মনে লাগলো, কিন্তু আমি তো ওনার মতো শিক্ষিত নই। তিনি তো আমার চেয়ে অনেক গুরুজন, ওনাকে আজও ভক্তি করি। আমি যা চিন্তা করতাম বা ইতিহাসে যা পড়েছি তা ওনার কথা পড়ে আমি তা কনফার্ম করলাম। আজকে স্বাধীনতার পরে বিনা কারণে এইভাবে সিস্টেম চেঞ্জ করি নাই। বাংলাদেশে নির্বাচন দিয়েই 97% ভোট আউট ওর 307 সিটস আমাদের পার্টি আওয়ামী লীগের ছিল। যদি তারপরও ইলেকশন দিতাম এখনও বিশ্বাস করি 2-1% বাদ যেতেও পারে, কিন্তু 90%-এর কম পাবেন আমাদের পার্টি। সেজন্য এই সিস্টেমে ক্ষমতাচ্যুত হবার সম্ভাবনা আমাদেরকে অনেক দিন ছিল না। যদি ক্ষমতায় থাকতে চাইতাম আর ক্ষমতার জন্য রাজনীতি যদি করতাম তাহলে আমরা অনেকবারই ক্ষমতায় আসতে পারতাম। যদি নেগোসিয়েশন বা আপোষ আমরা ক্ষমতায় চাইতাম তাহলে কেন আমরা এই পরিবর্তন করলাম? আজ দুনিয়ার দিকে আমাদের চাইতে হবে। স্বাধীনতার পর আমাদের কি দশা হলো? ধ্বংসস্তূপের মধ্যে আমরা স্বাধীনতা পেলাম এবং রক্তের বিনিময়ে পেলাম। 7.5 কোটি লোক, 54,000 স্কোয়ার মাইল। সম্পদ বলতে কোনো পদার্থ আমাদের ছিল না, সমস্ত কিছু ধ্বংস
আমরা কিন্তু চেষ্টা করলাম যে ঠিক আছে, আমরা একদম যা ফ্রি হ্যান্ড দিয়ে দিলাম। আচ্ছা বলো, আচ্ছা করো, আচ্ছা দল করো, আচ্ছা দেখো, আচ্ছা বক্তৃতা করো, বাধা নাই, ফ্রি হ্যান্ড। আমার মনে নাই, বোধ হয় আমার মনে পড়ে না যে 10-20 বছরের মধ্যে আমরা অনেক পুরানা নেতৃবৃন্দ আছেন যে পল্টন ময়দানে দাঁড়িয়ে শেখ মুজিবুর রহমানকে গালাগালি করে ফিরে গেছে। আমার জানা নাই 20-25 বছরের মধ্যে। কিন্তু তাও ক্ষমতায় এসে বিপ্লবের মাধ্যমে বললাম, যদি কিছু ভালো কথা বলতে চাও বলো, যদি দেশের মঙ্গল হয় বলো। কিন্তু দেখতে পেলাম কি, আমরা যখন এই পন্থায় এগুতে শুরু করলাম, বিদেশি চক্র এদেশে মাথাচাড়া দিয়ে উঠল এবং তারা এদেশের স্বাধীনতা বানচাল করার জন্য ষড়যন্ত্র শুরু করলো এবং ফ্রি স্টাইল শুরু হয়ে গেল। হুড়হুড় করে বাংলাদেশে অর্থ আসতে আরম্ভ করলো। দেশের মধ্যে একটা ধ্বংসাত্মক কার্যকলাপ, যা এছাড়াও আরও দেখা গেল যাদের আমরা এ সমস্ত ভোগ করতে দিলাম, তারা রাতের অন্ধকারে মানুষ হত্যা করতে আরম্ভ করলো। যখন আমরা বলেছি যে বাবা ঠিক আছে, 5 বছর পর ইলেকশন হবে, ইলেকশন করো, ইলেকশন যদি ডিফিট খাই আরেকজন এসে বসবে। হাইকোর্টের একজন এক্স জাজ আমাদের ইদ্রিস সাহেবকে ইলেকশন কমিশনার করা হয়েছিল। তাকে আমি ইলেকশনের ব্যাপারে বলেছি, কোনো কথা নাই, যা ভালো বুঝবেন তাই করবেন আপনি, ফ্রি ফেয়ার ইলেকশন হবে। তা না করে রাতের অন্ধকারে ইলেক্টেড মেম্বার অফ পার্লামেন্ট তাদের হত্যা করা হলো। যারা স্বাধীনতা সংগ্রামে যুদ্ধ করেছেন, দেশ ত্যাগ করেছেন, ধ্বংসপ্রাপ্ত হয়েছে যাদের সম্পত্তি, তাদের রাতের অন্ধকারে হত্যা করা হলো। মোট কয়েক হাজার কর্মীকে হত্যা করা হলো। যারা নিঃস্বার্থভাবে যুদ্ধ করেছে মুক্তিবাহিনীর ছেলে, তাদের হত্যা করা হলো। চরম ষড়যন্ত্র। এত অস্ত্র উদ্ধার করি তবু অস্ত্র শেষ হয় না। এই রাজনীতির নামে হাইজ্যাক, এই রাজনীতির নামে ডাকাতি, টেলিফোন করে মানুষের কাছ থেকে টাকা আদায় করা বা মানুষের বাড়িতে গিয়ে গহনা কেড়ে নেয়া, রাজনীতির নামে একটা ফ্রি স্টাইল শুরু হয়ে গেল। 90 কিছুদিন আগে স্বাধীনতাপ্রাপ্ত একটা দেশে এই অবস্থা চলতে দেওয়া যায় না। পিপলসের মধ্যে যে ডিমোরালাইজিং ইফেক্ট হয়, তার ফল খুব খারাপ হয়। আমরা জানি দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না। আমরা জানি বন্যা 1 কোটি লোককে নিয়ে চলে গিয়েছে। তারা ফিরে আসবে, তাদের রিহেবিলিটেশন, ওয়ার্ল্ড ইনফ্লেশন, যা আমার হাতে আপনার হাতে নয়। জিনিসের দাম বাড়ে গেল। ড্রাউট হলো বাংলাদেশ, এই সাউথ ইস্ট এশিয়াতে। ফ্লাড আসলো, 7.5 কোটি লোক, 200 বছরের গুলামি, অর্থনৈতিক কাঠামো নেই। সেন্ট্রাল গভর্নমেন্ট বলে কোনো গভর্নমেন্ট নাই, সব কিছু রয়েছে ইসলামাবাদে। একটা প্রভিন্সিয়াল গভর্নমেন্ট ছিল, ছোটোখাটো, তাও 9 মাসে আর্মি কন্ট্রোল নিয়ে নিল, তাদের স্ট্রাকচার ধ্বংস করে দিল। নেই একটা ফরেন অফিস, নেই একটা প্ল্যানিং অফিস, নেই একটা কোনো কিছু। আমাদের সব কিছু আরম্ভ করতে হয়েছিল গুড়া থেকে। এই সুযোগে মামাদের, যারা স্বাধীনতার নামে অনেক চেষ্টা করেছিল, যার নিজেদের একটা ব্যস্ত তৈরি করা যায় কিনা, ভবিষ্যতে তাদের স্টুজরা এদেশে সরকার চালাতে পারবে কিনা, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এবং আগে যে পলিসি আমরা নিয়েছি, বৈদেশিক নীতি, বাংলাদেশের মানুষ, শিক্ষিত সমাজ এবং দুনিয়ার এটাকে অ্যাপ্রিসিয়েট করেছে। আমরা নন অ্যালায়েন্ট, আমরা ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসিতে বিশ্বাস করি। আমরা পিসফুল কো এক্সিস্টেন্সও বিশ্বাস করি। আমরা দুনিয়ার নির্যাতিত পিপলসের সাথে আছি। আমরা কারোর সাথে শত্রুতা করতে চাই না, আমরা সকলের সাথে বন্ধুত্ব করতে চাই। আমরা আন্ডার ডেভেলপড কান্ট্রি, আমরা বিশ্বে শান্তি চাই। আমরা কারোর ব্যাপারে হস্তক্ষেপ করতে চাই না, আমাদের ব্যাপারেও কেউ হস্তক্ষেপ করুক এটা আমরা চাই না। আমাদের দেশকে গড়তে চাই, আমরা সকলের শান্তি চাই, আমাদের লোক বাঁচতে চায়। এই পলিসি সকলেই প্রায় হোল ওয়ার্ল্ড পছন্দ করল। আমাদের দেশবাসী সেটাকে সমর্থন জানানো। আমরা মনে করি আমাদের বৈদেশিক নীতি সম্পূর্ণরূপে সাকসেসফুল হয়েছে। আজ আমরা নন অ্যালায়েন্ট কান্ট্রিতে আছি, আজ আমরা ইসলামিক সামিটে আছি, আজ আমরা কমনওয়েলথে আছি, আজ আমরা ইউএনএতে আছি। ইউএনের চার্টারে বিশ্বাস করি, আমরা সকলের সঙ্গে বন্ধুত্ব করতে চাই। ইন্টারন্যাশনাল পলিটিক্সে বিশ্বাস করি। আমরা যেখানে কোনো অ্যাপ্রেসড ইন্টারন্যাশনাল পিপলস থাকবে, তাদের মরাল সমর্থন দিতে পারি এবং দিব। যেখানেই থাকুক না কেন আমরা দিব। আমরাও অ্যাপ্রেসড পিপল, আমরাও যুগ যুগ ধরে এটার সঙ্গে পরিচিত ছিলাম। আমরাও মার খেয়েছি। দুনিয়ার শোষক গোষ্ঠী
ইম্পেরিয়ালিস্টিক পাওয়ার আমাদের সম্পদ লুট করে নিয়েছে। আমরা স্বাধীনতা পেয়েছি, আমাদের স্বজন হারানোর অর্থ কী? এর অর্থ হলো আমাদের অর্থনৈতিক মালিক আমি, এবং আমার দেশ সেই সম্পদ ভোগ করবে। তারপর পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করার জন্য আমরা চেষ্টা করেছি। আমরা এত রক্ত দিয়েছি, এত আমরা আঘাত পেয়েছি, এত আমাদের ইন্টেলেকচুয়ালকে হত্যা করা হয়েছে, মানুষকে হত্যা করা হয়েছে, আমাদের রাস্তাঘাট ধ্বংস করা হয়েছে, তবু আমরা বলেছি আমরা সকলকে সঙ্গে বন্ধুত্ব চাই। কিন্তু দুঃখের বিষয়ে যারা 195 জন যারা কমিটেড ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, তাদের পর্যন্ত আমরা মাফ করে দিলাম। উদ্দেশ্য এই ছিল যে আমরা এদেশে সাউথ ইস্ট এশিয়া, পার্টিকুলারলি সাবকন্টিনেন্টে একটি শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করে আমরা এদেশে ডেভেলপমেন্টের কাজ করব। আমাদের অ্যাটেনশন থাকবে মানুষের মঙ্গল করা, দেশকে গড়া। কিন্তু পাকিস্তান, দুঃখের বিষয়, একটা পয়সা পর্যন্ত, 56% আমরা পপুলেশন, কেন্দ্রীয় সরকারের কোনো সম্পদ আমাদের দিল না। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ আমাদের দিল না, গোল্ড রিজার্ভ আমাদের দিল না, আমাদের কোনো একটা জাহাজ দিল না, কোনো কিছুই তারা আমাদের দিল না। আমরা আমাদের দিক দিয়ে শত চেষ্টা করেছিলাম, কিন্তু তারা এগিয়ে আসলো না। দ্যাটস অল রাইট। মানুষ আছে, মাটি আছে, দেশ আছে, ইনশাআল্লাহ। কষ্ট হয়েছে আমার মানুষের, না খেয়ে মরছে, সত্য কথা। কিন্তু স্বাধীন বাংলাদেশে যে সম্পদ আছে, যদি করতে পারি, অনেস্টলি কাজ করতে পারি, তাহলে বাংলাদেশের কষ্ট একদিন দূর হয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি। কিন্তু দুঃখের বিষয়, আমরা চেষ্টা করেছিলাম, এখন আমরা চেষ্টা করছি, কিন্তু তা এগোচ্ছে না। এছাড়া কারো সঙ্গে দুশ্মনী নাই। চায়না রেকগনিশন দিল না। আমরা চায়নার সঙ্গে বন্ধুত্ব চাই। তারা একটা বিগ কান্ট্রি, আমরা এখনো বন্ধুত্ব চাই। আমাদের সঙ্গে বন্ধুত্ব আছে রাশিয়ার, আমার বন্ধুত্ব আছে ভারতবর্ষের সঙ্গে, আমার বন্ধুত্ব আছে আমেরিকার সঙ্গে। এ বন্ধুত্ব সকলের সঙ্গে আমরা চাই। আমরা কারো সঙ্গে গোলমাল করতে চাই না, কারণ আমি আমার দেশকে গড়তে চাই। এই পলিসিতে আজ পর্যন্ত আমরা এগিয়ে চলেছি। কিন্তু দেশের মধ্যে এজেন্সি শুরু হয়ে গেল। একটা খবরের কাগজ, বহুদিন রাজনীতি করেছি, 18 বছর বয়স, তখন বোধ হয় 1938 সন। তারপর চুঙ্গা মুখে দিয়ে রাজনীতি করেছি, রাস্তায় হেঁটেছি, পায়ে হেঁটেছি, ফুটপাতে ঘুমিয়েছি। সেই রাজনীতি থেকে আজ এ পর্যন্ত এসেছি। এর মধ্যে আমি বলতে চাই না যে আমি সোনার চামচ মুখে দিয়ে জন্মেছি। সাধারণ মানুষ থেকে আমি চুঙ্গা ফুঁকেছি, সাইকেলে ঘুরেছি, গ্রামে গ্রামে ঘুরে রাজনীতি করেছি। একটা খবরের কাগজ চলতে পারে না যদি অ্যাডভার্টাইজমেন্ট না পায়। বছরের পর বছর এই টাকা কোনো পলিটিক্যাল পার্টি ব্যয় করতে পারে বলে আমার জানা নেই। আর আমি হলাম বিগেস্ট পলিটিক্যাল পার্টি লিডার। যে দেশে একটা পার্টি গড়ে তুলেছি এবং চালিয়েছি, সেটা নাম্বার 1 পলিটিক্যাল পার্টি অফ বাংলাদেশ। আমি একটি ডেইলি কাগজ চালাতে পারি নাই। অর্ধেক ভাগ করেন তার মানিক ভাই। বরং মানিক ভাইয়ের এবিলিটি এবং এক্সপিরিয়েন্সে ইত্তেফাক কাগজ চালাতেন তিনি। তা থেকে আমাদের সমর্থন করতেন। 3 বছরের মধ্যে দেখা গেল যে এমন কাগজও চলল যে খবর বছরের 1 ইঞ্চি অ্যাডভার্টাইজমেন্ট পায় নাই। কিন্তু একটা কাগজ করতে মাসে কমপক্ষে 1 লক্ষ, 1.25 লক্ষ, 1.5 লক্ষ টাকা খরচ হয়। আজকে এই টাকা তারা কোথায় পায়? কে দেয়? তাদের এই টাকা কোথা থেকে আসে? তারপর ইন্ডাস্ট্রিয়ালিস্ট বলতে যে পদার্থ বাংলাদেশে আছে, তাদের এত টাকা আছে বলে আমার জানা নেই, ছিল কিনা জানি না। এখন কিছু লোক নতুন টাকার মানুষ হয়েছে, কিন্তু ইন্ডাস্ট্রি তো আমরা নিয়ে নিলাম। দেখা গেল যে বিদেশে কিছু কিছু জায়গা থেকে পয়সা পেয়ে তারা দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, গোলমাল সৃষ্টি করে। আর দ্বিতীয় কথা হলো, আমরা এই সিস্টেম ইন্ট্রোডিউস করলাম কেন? এই যে আমাদের সমাজ এখানে দেখতে পাই, আমি অনেক চিন্তা করেছি, বহুদিন কারাগারে জেলে একলা একলা বসে বসে চিন্তা করতে আমি সময় পেয়েছি এই সব বিষয়ে। যে আমার দেশের 20% লোক আমরা শিক্ষিত, তার মধ্যে আমরা 10% বা 5% লোক বলবো আমরা লেখাপড়া কিছুটা জানি। এর মধ্যে এক গ্রুপ আমরা পলিটিশিয়ান হয়ে গেলাম, এক গ্রুপ আমরা বুদ্ধিজীবী, এক গ্রুপ স্কুল টিচার যারা এই ঘুর পেচের মধ্যে আসত, এক গ্রুপ সরকারি কর্মচারী হয়ে গেলাম, কেউ ডাক্তার হয়ে গেলাম, কেউ ইঞ্জিনিয়ার হয়ে গেলাম, কেউ অমুক হয়ে গেলাম, আর কিছু সংখ্যক থেকে গেলাম রাজনীতিবিদ। কিন্তু অ্যাকচুয়াল যেটা পিপল, সমস্ত একতাবদ্ধ করতে না পারলে সমাজের দুর্দিনে দেশের মঙ্গল হতে পারে না। সেজন্য আমরা চিন্তা করলাম, সমাজের যেখানে যে আছেন, বুদ্ধিজীবী হন, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, সরকারি কর্মচারী হন, রাজনীতিবিদ হন বা লয়ার হন,
কারণ আমার সমাজে যে 20% জনের বেশি শিক্ষিত নন, এর মধ্যে সমস্ত লোককে একতাবদ্ধ করে দেশের মঙ্গলের জন্য যদি এগিয়ে যেতে না পারি, তবে দেশের মঙ্গল করা কষ্টকর হবে। সেজন্য নতুন সিস্টেমের কথা বহুদিন পর্যন্ত চিন্তা করেছি। আমার মনে হয় বাংলাদেশবাসী এটাকে গ্রহণ করেছে এবং ভালোভাবে গ্রহণ করেছে। আর একটা জিনিস আমি মার্ক করলাম, সেটা হলো এই যে একদল বলে আমরা পলিটিশিয়ান, একদল বলে আমরা বিউরোক্র্যাট। তাদের অ্যাটিটিউড হলো হাউ টু ডিসক্রেডিট দি পলিটিশিয়ান। পলিটিশিয়ানরা তাদের স্ট্রেংথ দেখাবার জন্য বলতো যে অলরাইট, গেট আউট। এই নিয়ে সমস্ত দেশে একটা ভাগ ভাগ অবস্থার মধ্যে থাকতো এবং এই সন্দেহটা দূর করা দরকার এবং দূর করে সকলেরই যে এক এবং সকলেরই যে দেশকে ভালোবাসতে এবং মঙ্গল চায়, আমার সমাজের যে সমস্ত গুণী জ্ঞানী লোক আছেন, যত লোক আছেন, তাদের নিয়ে আমার একটা পুল করা দরকার। এই পুল আমি করতে পারি যদি আমি নতুন একটা সিস্টেম চালু করি এবং একটা নতুন দল সৃষ্টি করি, জাতীয় দল, যার মধ্যে একমত, এক পথ, এক ভাব, এক হয়ে দেশকে ভালোবাসা যায়। যারা দেশকে ভালোবাসে তারা এসে একতাবদ্ধ হয়ে দেশের মঙ্গলের জন্য কাজ করে যেতে পারে। এজন্য আজকে এটা করতে হয়েছে। আর দ্বিতীয়ত, পয়সা করি খরচ করে অন্য ধরনের রাজনীতি করা যায়, কিন্তু আমি যেটা বলেছি সুশীতের গণতন্ত্র কেন বলেছি? সুশীতের গণতন্ত্র এজন্য বলেছি যে আজকে বঙ্গবন্ধুকে ভালোবাসে মানুষ। বঙ্গবন্ধু বলেছে অল রাইট, যাও তুমি যে কন্টেস্ট করো। আমি যে কিছু বক্তৃতা করে দিয়ে আসলাম, যাও। পছন্দ করলো না, বঙ্গবন্ধু কইছে, আর করব কি, ভোটটা দিয়েই দিলাম। এও হয়েছে অনেক জায়গায়, হয়। কাজেই সেজন্য সিস্টেম চেঞ্জ করে বলেছি। এই যে কনস্টিটুয়েন্সিতে 4 জন কি 3 জন কি 2 জন লোক গেছে, তাদের সম্বন্ধে লোকদেরকে বলে দেওয়া হলো এই 3 জন 4 জন পার্টির লোক আছে, তার মধ্যে যাকে আপনারা পছন্দ করেন ভোট দিন। ফলে ওই জনগণ সুযোগ পেল অ্যাক্টিং টু দেওয়ার আউন চয়েস ভালো লোককে পাঠাবার ব্যবস্থার জন্য। তাহলে আমরা অনেক সময় জিন্দাবাদ মুর্দাবাদ দিয়ে পাশ করে নিয়ে আসি। তাতে দেখা গেছে যে সত্যিকারের ভালো লোক অনেক সময় নাও আসতে পারে, কিন্তু এতে সত্যিকারের ভালো লোক আসবে বলে আমি বিশ্বাস করি। সেজন্য এই সিস্টেম করা হয়েছে। দ্বিতীয়ত, জাতীয় ঐক্য, যেটা বলেছি আমি, জাতীয় ঐক্য আমরা করতে পারবো। আর যারা দেশকে ভালোবাসে না, দেশের সঙ্গে বেইমানি করলো, তাদের সকলকে আমরা ক্ষমা করলাম। স্বাধীনতার সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করলো, বেইমানি করলো, রাজাকার হলো, তাদেরকেও আমরা ক্ষমা করে দিলাম। অন্য দেশে বিপ্লবের পরেও এভাবে ক্ষমা করে নাই, একেবারে নির্মূল করে দিয়েছে। কিন্তু আমরা ক্ষমা করলাম, বললাম যে ঠিক আছে, তওবা করো, আল্লাহ তোমাদের ঈমান দিক, তোমরা দেশের কাজ করো, কিন্তু চূড়া না শুনে ধর্মের কাহিনী। তাদের মধ্যে একটা গ্রুপ, সেই শত্রু, যে শত্রু আমাদের এখানে মেসাকার করলো, তাদের মাধ্যমে লন্ডনে বসে অর্থ খরচ করে বাংলাদেশের মধ্যে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতে আরম্ভ করলো। তাদেরকে অধিকার আছে রাজনীতি করার বাংলাদেশে, ক্ষমা করতে পারি, কিন্তু কি অধিকার তাদের আছে বিদেশে বসে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবে, স্বাধীনতার সঙ্গে শত্রুতা করার, অন্য একটা দেশের প্রভিন্স করার চেষ্টা করার। বাংলাদেশে তাদের রাজনৈতিক অধিকার থাকবে না, থাকতে পারে না। অ্যান্ড উই মাস্ট বি রুথলেস ফর দ্যাট। এ সমস্ত লোককে সন্দেহ লাগে। আমরা জানি, পরিষ্কার জানি যে এ জিনিস হচ্ছে। সেজন্যই আজকে আমাদের জাতীয় ঐক্যের প্রয়োজন। আজকে আমাদের যাদের একমত, এক পথ, আজকে তারা আমরা মিলে একসঙ্গে এক ঐক্যে নতুন দলের সৃষ্টি করেছি, নতুন সিস্টেম করেছি। আমাদের দেশে বহুদিনের একটা মেন্টালিটি দেখেছি, কিছু একটা নতুন জিনিস দেখলে আমাদের একটা বাধা আসে। বিপ্লব কাকে বলে? পুরনো রীতি যেটা দেশের মঙ্গল না করে, সেই রীতি বদলানোর মতো সৎ সাহস থাকা প্রয়োজন। পুরনো আইন, যে আইন দেশের মঙ্গল না করে, সেই আইনের পরিবর্তন বা পরিবর্তন করার অধিকার জনগণের রয়েছে। পুরনো মত এবং পথ যদি দেশের মঙ্গল করতে না পারে, সেই মত এবং পথের পরিবর্তন করার অধিকার বাংলাদেশের জনগণের রয়েছে। নতুন বিপ্লব যখন আপনি বলছেন, তখন এই বিপ্লবের মাধ্যমে জাতির জন্য একটা নতুন জিনিস, নতুন সিস্টেম আপনাকে গড়ে তুলতে হবে। যে সিস্টেম আজকে আমরা দেখি, সেই সিস্টেম ব্রিটিশ কলোনিয়াল সিস্টেম। এতে দেশের মঙ্গল হতে পারে না।
এটাতে আমরা কনভিন্সড। ব্রিটিশ যে সিস্টেম করে গিয়েছিল বা যেটা আমাদের দেশে চলছিল, অর্থাৎ উপনিবেশবাদীরা দেশকে শোষণ করার জন্য যে সিস্টেম দেশের অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে চালু করে গিয়েছিল, সেই অ্যাডমিনিস্ট্রেশন, সেই সিস্টেম, সেই আইন, সেই সব কিছু পরিবর্তন করার নামই বিপ্লব। শুধু এজন্যই যে আমি এক পার্টি করেছি তা নয়, ঘুণে ধরা এই শাসন ব্যবস্থাকে ভেঙে চুরমার আমি করতে চাই। বর্তমানে ঘুণে ধরা বিচার পদ্ধতিকে ভেঙে চুরে জনগণ যাতে তাড়াতাড়ি বিচার পায় সেরকম ব্যবস্থা আমি নতুন করে করতে চাই। আবার এই নতুন সিস্টেমেই একটা বিপ্লব। সেই জন্যই আজকে আমি কারো কথা শুনি নাই, শুনতে আসি নাই। আজকে আপনাদের কাছে বলার জন্য আমি খবরের কাগজও দিই নাই। কাল আমি অর্ডার নিয়ে এসেছি। গো অন 60 ডিস্ট্রিক্টস, 60টি সাবডিভিশন হবে, 60টি জেলা। প্রত্যেক জেলার জন্য একজন গভর্নর থাকবেন, সেখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থাকবেন, তার অধীনে এসপি থাকবেন, দলের প্রতিনিধিগণ থাকবেন, সংসদ সদস্যরা থাকবেন, জনগণের প্রতিনিধি থাকবেন, কাউন্সিলে সরকারি কর্মচারীরা থাকবেন। প্রত্যেক জেলা এবং বর্তমান মহকুমাসমূহে একটি করে অ্যাডমিনিস্ট্রেটিভ কাউন্সিল থাকবে এবং তার একজন গভর্নর থাকবে। সে স্থানীয়ভাবে শাসন ব্যবস্থা চালাবে। শাসন ব্যবস্থাকে বিকেন্দ্রীকরণ করা হবে। জেলা গভর্নরের কাছে যাবে আমার ওয়ার্কস প্রোগ্রামের টাকা, তার কাছে যাবে আমার খাদ্য সামগ্রী, তার কাছে যাবে আমার টেস্ট রিলিফ, লোন, বিল ও সেচ প্রকল্পের টাকা। কেন্দ্রীয় প্রশাসনের ডাইরেক্ট কন্ট্রোলে অ্যাডমিনিস্ট্রেটিভ কাউন্সিল ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন পরিচালনা করবে। তবে ব্রিটিশ আমলারা বলে গিয়েছেন সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট থাকতে হবে। এসডিও সাহেব যা করবেন সেটাই হবে ফাইনাল কথা। সিও সাহেব শাসন করবেন থানায় বসে। সেই অ্যাডমিনিস্ট্রেশন রাখতে হবে। এত দেশের মঙ্গল দূরের কথা, কারণ আমি যে টাকা দেব একটা থানায়, সেই টাকা দেব সিও সাহেবকে। এনি পলিটিক্যাল ওয়ার্কার ইজ বেটার দেন এনি সিও ইফ দি পলিটিক্যাল ওয়ার্কার ইজ সিনিয়র। ক্যাশের টাকা সেখান থেকে লুট হয়ে যাবে, সেজন্য আমি অর্ডার দিয়েছি। আজকে অর্ডার হয়ে গেছে। 15 জুলাই থেকে এই 60 জন গভর্নরকে ট্রেনিং দেওয়া হবে। 1 সেপ্টেম্বর পর্যন্ত ডিস্ট্রিক্ট হয়ে যাবে। 1 বছরের মধ্যে থানা অ্যাডমিনিস্ট্রেটিভ কাউন্সিল করতে হবে। সেখানে বাকশালের রিপ্রেজেন্টেটিভ থাকবে, কৃষকের রিপ্রেজেন্টেটিভ থাকবে, শ্রমিকের থাকবে, যুবকের থাকবে, মহিলাদের থাকবে। একজন গভর্নর থাকবে, যিনি হবেন হেড অফ অ্যাডমিনিস্ট্রেশন। সেখানে মেম্বার অফ পার্লামেন্ট গভর্নর হতে পারে। সেখানে পার্লামেন্ট মেম্বার নয় এমন পলিটিক্যাল ওয়ার্কার হতে পারে। সেখানে সরকারি কর্মচারী যাকে বিশ্বাস করি সেও হতে পারে। আবার না কুচু করা চলবে না। পার্টির মেম্বার হওয়ার পরে দে উইল টেক রেসপন্সিবিলিটিস অফ অ্যাডমিনিস্ট্রেশন। এই তো গেল একদিক। তবে আমি কাজ বাড়িয়ে দিয়েছি আইনমন্ত্রীর। আমি অর্ডারগুলো করে দিয়েছি, কিন্তু তার জান শেষ। মানে এইগুলি করতে করতে তার জান শেষ হয়ে যাবে। বুঝেছি শুনে মুখ কালো করে ফেলেছেন। অর্ডার আমি দিয়ে দিয়েছি, আইন তার বদলাতে হবে। আইন আমি বুঝি না। আমি বলেছি কাজ করে যান, যা কিছু দরকার হয়। এই অ্যাডমিনিস্ট্রেশন, তারপর আমাদের সেক্রেটারিয়েট, এসব ভাঙতে হবে। এসব চলতে পারে না। আই অ্যাম গোয়িং ফর দ্যাট। টাকা নাই, পয়সা নাই, খাবার নাই, এটা নাই, ওটা নাই, ভাঙতে হবে। ডাবল, ট্রিপল অ্যান্ড দ্যাট। এক নোট লিখে দিয়ে নিয়ে আসে। আমি বলেছি এস্টাবলিশমেন্টের সাহেবরা আছেন, এখান থেকে আরম্ভ করে সেকশন অফিসার, তারপর ডেপুটি সেক্রেটারি, তারপর আসে আমার কাছে। এইটুকু নোট, এইটুকু ফাঁক। প্রয়োজন নেই, সোজাসুজি কাম চালান। কর্পোরেশন করেছি, অলরেডি 2টা কর্পোরেশন করে ফেলেছি। এভরি কর্পোরেশন ডাইরেক্টলি আন্ডার দি মিনিস্টার। সেই ঘুণেধরা অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম দিয়ে বাংলার মানুষের মঙ্গল হতে পারে না। ইট মাস্ট বি গো। সেজন্য আমূল পরিবর্তন দরকার হয়ে পড়ছে। দ্যাট ইজ অলসো এ রেভলিউশন। আজকে এই যে নতুন এবং পুরান যে সমস্ত সিস্টেমে আমাদের দেশ চলছে, আমাদের আত্মসমালোচনার প্রয়োজন আছে। আত্মসমালোচনা না করলে আত্মশুদ্ধি করা যায় না। আমরা ভুল করেছিলাম, আমাদের বলতে হয় যে ভুল করেছি। আমি যদি ভুল করে না শিখি, ভুল করে শিখব না। সেজন্য আমি সবই ভুল করলে আমার সকলেরই খারাপ কাজ করবে, তা হতে পারে না। আমি ভুল নিশ্চয়ই করব। আমি ফেরেশতা নই, শয়তানও নই। আমি মানুষ, আমি ভুল করবই। আমি ভুল করলে আমার মনে থাকতে হবে আই ক্যান রেকটিফাই মাইসেলফ।
আমি যদি রেকটিফাই করতে পারি সেখানেই আমার বাহাদুরি। আর যদি গু ধরে বসে থাকি যে না আমি যেটা করেছি সেটাই ভালো, দ্যাট ক্যান নট বি হিউম্যান বিইং। ফেরেশতা হইনি যে সব কিছু ভালো হবে, হতে পারে ভালো হতে পারে। উই উইল রেকটিফাই ইট। এই সিস্টেম ইন্ট্রোডিউস করে যদি দেখা যায় যে খারাপ হচ্ছে, অল রাইট রেকটিফাই ইট। কেননা আমার মানুষকে বাঁচাতে হবে, আমার বাংলাদেশের শোষণহীন সমাজ করতে হবে। আমরা নতুন ল্যান্ড সিস্টেমে আসতে যাচ্ছি, আমরা কোঅপারেটিভে আসতে যাচ্ছি। দিস ইউনিয়ন কাউন্সিলস, ওল্ড ব্রিটিশ ইউনিয়ন কাউন্সিলস, সেখানে যা দেওয়া হয় অর্ধেক কথা কেনা সঙ্গে সঙ্গে সাফ। সেজন্য একটা মাত্র উপায় আছে যে আমরা যে আজকে মাল্টিপারপাস কোঅপারেটিভ চালু করতে যাচ্ছি, এটা যদি গ্রো করতে পারি আস্তে আস্তে এবং তাকে যদি আমরা ডিস্ট্রিক্ট এবং থানায় ডিস্ট্রিক্ট কাউন্সিলের মাধ্যমে নিয়ে আসতে পারি, তাহলে দেশের মঙ্গল হতে পারে আমি বিশ্বাস করি। এজন্য ডেডিকেটেড ওয়ার্কারের দরকার। এটা উইদাউট ডেডিকেটেড ওয়ার্কার হতে পারে না। সেই জন্য সাকসেসফুল আজকে আমি চাচ্ছি আর্মির মধ্যে থেকে, নেভির মধ্য থেকে, এয়ারফোর্সের মধ্য থেকে, বিডিআর থেকে, সেনাবাহিনীর থেকে, রক্ষী বাহিনী থেকে, পুলিশ থেকে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন হোক, পলিটিশিয়ান হোক, যেখানেই হোক, ভালো লোক যেখানে আছে তাদের এক জায়গায় করে কাজে লাগাতে হবে। ফান্ড পেলে বলো, কাজ করে নিয়ে এসো। আমার তো দরকার নাই, আমি খালি খালি বসে অত পয়সা খরচ করার তো দরকার নাই। আই ওয়ান্ট মাই আর্মি, এ পিপলস আর্মি। I do not want my army to fight against anybody, but I want my army to defend myself and at the same time to work. আর এটা ফ্যাশন আছে যে আমাদের এই কাজটা তো ফুড ডিপার্টমেন্টের, এটা তো এগ্রিকালচারের, আমার তো না। এটা তো ইরিগেশনের, আমার তো না। ডিস্ট্রিক্টে সাব ডিভিশনের সব সময় কি হয়, একজন বড় অফিসার, আমরা যখন চলে যাব দেখবো যে রাস্তায় একটা ইট পড়ে আছে, ওইটা আমার ডিপার্টমেন্ট। একথা বলে পাশ কাটিয়ে চলে গেলাম। হোয়াট ইজ দিস? দিস মেন্টালিটি মাস্ট বি চেঞ্জড। প্রত্যেকটি লোক, প্রত্যেকটি কাজই আমার, মাটি কাটা আমার, ফ্যাক্টরিও আমার, রাস্তাও বানানো আমার কাজ। আমি একটা হাই অফিসিয়াল, আমি একটা হাই পলিটিশিয়ান, আমি একটা পলিটিক্যাল ওয়ার্কার, আমি একটা এমপি, আমি দেশের একটা কর্মচারী, আমি একজন পুলিশ অফিসার। আই হ্যাভ মাই রেসপন্সিবিলিটি। এখানে চুরি হচ্ছে, এখানে অন্যায় হচ্ছে, এখানে খারাপ হচ্ছে, এটি বলার অধিকার আমার থাকবে, দেখার অধিকার থাকবে। সেই জন্য আজকে যদি পলিটিক্যাল অর্গানাইজেশন স্ট্রং না করা হয়, ভিলেজ লেভেল থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত যাকে ওয়াচডগ বলা হয়, তাহলে দেশের মঙ্গল করা যায় না শুধু সরকারি কর্মচারীর ওপর নির্ভর করে। দেয়ার মাস্ট বি এ ব্যালেন্স, দেয়ার মাস্ট বি পিপলস মোবিলাইজ। হোল কান্ট্রিকে, সমস্ত দেশকে মোবিলাইজ করতে হবে ফর ডেফিনিট পারপাস। দেখুন, বাংলাদেশের কৃষকরা পিছিয়ে নেই। আমি সার দিতে পারি নাই, যা সার দিয়েছি তার 30% চুরি হয়ে গেছে। স্বীকার করেন? আমি স্বীকার করি। আমি মিথ্যা কথা বলতে পারবো না। মিথ্যা বলে একদিনও হারাম এদেশের প্রেসিডেন্ট থাকবো না। আমার যে সার আমি দিয়েছি তার কমপক্ষে 30% ব্ল্যাক মার্কেটিংয়ে চুরি হয়ে গেছে। আমি যে ফুড দিই তার 20% চুরি হয়ে যায়। আমি যে মাল পাঠাই গ্রামে তার 20% 25% চুরি হয়ে যায়, সব চুরি হয়ে যায়। হুইট, আমি তো হুইট পয়দা করি না, খুব কমই করি। কোনো বাজারে হুইট পাওয়া যায় না। গভর্নমেন্ট গোডাউনের হুইট। সার তো আমি ওপেন মার্কেটে বিক্রি করি না। কোন বাজারে সার পাওয়া যায় না? লেট আস ডিসকাস দিস ম্যাটার। দেয়ার শ্যাল বি এ ফ্রি অ্যান্ড ফেয়ার ডিসকাশন। আমাদের একটা জিনিস মনে রাখা দরকার, যে লোক হাসতে হাসতে জীবনের মায়া কাটিয়ে ফাঁসি পর্যন্ত যেতে পারে, জানে যে গুলি হয়ে 1 ঘন্টা পর মারা যেতে পারে না থাকতে পারে, সেই মানুষ ক্ষমতার জন্য মিথ্যা কথা বলবে না। এটা আপনাদের জেনে রাখা উচিত। এইগুলি কি করে আপনারা করবেন? এই এগ্রিকালচার আমার নয়, চুরি হয় হোক। এই ফুড আমার নয়, চুরি হোক হোক। এটা আমার নয়, চুরি হচ্ছে হোক। নেশন মাস্ট বি ইউনাইটেড এগেইনস্ট কারাপশন। পাবলিক অপিনিয়ন মোবিলাইজ না করলে শুধু আইন দিয়ে করাপশন বন্ধ করা যাবে না, এবং সেই সঙ্গে সঙ্গে সিস্টেমকে পরিবর্তন করতে হবে। খুনে ধরা সিস্টেমের দিয়ে করাপশন বন্ধ করা যায় না। এই সিস্টেমেই হলো করাপশনের পয়দা। এই সিস্টেমই করাপশন পয়দা করে এবং করাপশনের মাধ্যমেই চলে।
সেই জন্য আমার দ্বিতীয় বিপ্লবের ডাক, ভেঙে ফেলে সব নতুন করে গড়তে হবে, নিউ সিস্টেম করতে হবে। সেই জন্য আমি কোঅপারেশনে গিয়েছি। আমি জাম্প করতে চাই না, আমি জাম্প করার মানুষ নই। আমি স্বাধীনতার স্বপ্ন দেখি। 1947 থেকে 1948 সালে আমি কিন্তু 27 বছর পর্যন্ত স্টেপ বাই স্টেপ মুভ করেছি। আমি জানি এদের সঙ্গে মানুষ থাকতে পারে না। আমি ইমপেশেন্ট হই না, আমি অ্যাডভেঞ্চারিস্ট নই। আমি ক্ষুধাকে হাজার নাজার জেনে করি, চুপি চুপি আস্তে আস্তে মুভ করি সব কিছু নিয়ে। সেই জন্য আমি বলে দিয়েছি 60টা থেকে 75 কি 100টা কোঅপারেটিভ করব। এই কোঅপারেটিভে যদি দরকার হয় সেন্ট্রাল কমিটির একজন মেম্বার একটার চার্জে থাকবে। লেট আস স্টার্ট আওয়ারসেলভস। 115 জন সেন্ট্রাল কমিটির মেম্বার আছেন, এর মধ্যে 100 কি 70 জনকে একটা কোঅপারেটিভের চার্জ দিয়ে দেব, সুপারভাইজিং অফিসার। লেট আস স্টার্ট। ওয়ান্স উই আর সাকসেসফুল অ্যাবাউট দিস মাল্টিপারপাস সোসাইটি, যেখানে দেশের মানুষকে একতাবদ্ধ করা যাবে। বদমাইশ একদল লোক জমি সব শেখ সাহেব নিয়ে যাবে প্রপাগান্ডা হয়ে গেল। জমি নেব না, তোমরা চেষ্টা করবে, একসঙ্গে ফসল উৎপাদন করবে, তোমার শেয়ার তুমি নিবে, কিন্তু তবু এগেইনস্টে প্রপাগান্ডা করে জমি নিব না, জমি থাকবে। কিন্তু জমির একটা লিমিট আছে তোমাদের রাখার। আইন হয়েছে 100 বিঘার বেশি রাখতে পারবা না। সেটা আমরা ফলো করার চেষ্টা করবো এবং আস্তে আস্তে যদি ফ্লাড বন্ধ করতে পারি, সেচের ব্যবস্থা করতে পারি, ফার্টিলাইজার দিতে পারি, নিশ্চয়ই আমরা চিন্তা করবো আরও কত দূর কী করা যেতে পারে। কেননা আমার দেশের জমির মধ্যে পার্থক্য আছে। এখানে আমি যদি সুনামগঞ্জের জমিতে 3 বছর বন্যা হয়, 1 বছর ফসল হয়, নর্থ বেঙ্গলের জমি আর বরিশালের জমি আর চিটাং হিল ট্রাক্টসের জমি আর সব জমি যদি এক পর্যায়ে দেখতে চাই, তাহলে অসুবিধা আছে। আমার স্টাডির প্রয়োজন আছে যে কোন জায়গায় কত পরিমাণ জমি হতে পারে। আজকে কোঅপারেটিভ যদি আমরা করতে পারি, সেখানে যদি ফার্টিলাইজার দিতে পারি, রেশন কার্ড দিতে পারি, তাহলে সেখানে চুরিটা কম হবে। সেখানে যদি ওয়ার্কস প্রোগ্রামের টাকা দিতে পারি, চুরিটা কম হবে। একটা সিস্টেমের মধ্যে আসতে পারি, চিৎকার করে গালাগালি করে কাজ হবে না। এই যে পলিটিক্যাল পার্টি একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস, এর মেম্বারশিপ ইচ্ছা করলেই পাওয়া যায় না। মেম্বার বেছে বেছে নিতে হয়। গলায় সাইনবোর্ড লাগিয়ে মেম্বার আমাকে পারমিট দাও, সেটি হবে না। মেম্বার যে হবে তার একটা কার্ড থাকবে, প্রাইমারি মেম্বার থাকবে অনেকে। এছাড়া আমি আপনাদের বর্তমান মেম্বার করে দিয়েছি। আপনাদের জন্য কৃষক লেবার অর্গানাইজেশনে হচ্ছে। লেবার পলিসি করতে হবে, প্ল্যান করতে হবে, কোনো ঢাক গুড় থাকবে না। এই আমার আছে, এই তোমার ডেভেলপমেন্ট, এই ইনকাম করতে পারলে এই তোমরা পাবা। দিতে চাই আমি তোমাদের লাভের জন্য, ওদেরও দিতে হবে। তোমরা মানুষের মতো বাস করবে, তাদের দিতে হবে যাতে কৃষকের মতো বাস করতে পারে। ছাত্র লেখাপড়া করবে নতুন সিস্টেমে। আমরা একটা নতুন এডুকেশন সিস্টেম করতে বলেছি। কেরানি পয়দা করে লাভ হবে না, মানুষ পয়দা করতে হবে। নতুন এডুকেশন সিস্টেম করতে পারি কিনা আমরা তা দেখছি। দেশের সার্বিক ব্যবস্থা ইমপ্রুভ করতে সময় লাগবে। 3 বছর 3.5 বছর একটা দেশের জীবনে কিছুই না। আমাদের ইকোনমিক কন্ডিশন ভালো না, আমাদের মাল বিদেশ থেকে বেশি আনতে হয়। ফাইন্যান্স মিনিস্টার সাহেব কমিটি করতে গেলে আমার কলম ধরে বসেন। মহাবিপদ আমাকে নিয়ে, টাকা পাওয়া যাবে না। দেশের ট্যাক্স, জাতীয় আয় বাড়াতে পারলে দেশের আয়ও বাড়বে। ইনশাল্লাহ আমরা কতগুলি স্টেপ নিয়েছি, ইকোনমিক স্টেপ। তাতে আমরা এতটুকু বলতে পারি যে আমরা যে একটা ভীষণ খারাপ অবস্থায় পড়েছিলাম গত বছর, ইনশাল্লাহ আমরা অতখানি খারাপ অবস্থায় এবছর নাই। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমি এখন এখানে বেশি কিছু বলতে চাই না। ফাইন্যান্স মিনিস্টার এ মাসের 23 তারিখ পার্লামেন্টে বক্তৃতা করবেন, তিনি সেদিন বলবেন। তবে আমি এটুকু বলতে পারি, আমাদের ইকোনমিক কন্ডিশন ইজ নট সো ব্যাড অ্যান্ড ইট উইল ইমপ্রুভ ডে বাই ডে। কারণ দেশের মানুষের মধ্যে শৃঙ্খলা ফিরে আসছে, তারা কাজ করছে, ফ্যাক্টরিতে কাজ হচ্ছে, কৃষক ভাইরা সবাই কাজে অ্যাডভান্স করেছে, দেশের মানুষও এগিয়ে এসেছে। ইনশাল্লাহ আই সি এ ব্রাইট ফিউচার অফ মাই কান্ট্রি। তবে এখনও যে শোষণবিহীন সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার কথা আমরা বলেছি, সে অর্থনীতি আমাদের, সে ব্যবস্থা আমাদের কোনো জায়গা থেকে হায়ার করে এনে, ইম্পোর্ট করে এনে কোনো ইজম চলে না। এদেশে কোনো দেশে চলবে না।
আমার মাটির সঙ্গে, আমার মানুষের সঙ্গে, আমার কালচারের সঙ্গে, আমার ব্যাকগ্রাউন্ডের সঙ্গে, আমার ইতিহাসের সঙ্গে যুক্ত করেই আমার ইকোনমিক সিস্টেম গড়তে হবে। কারণ আমার দেশে অনেক অসুবিধা আছে, কারণ আমার মাটি কি, আমার পানি কত, আমার এখানে মানুষের কালচার কি, আমার ব্যাকগ্রাউন্ড কি, তা হয় না। ফান্ডামেন্টালি আমরা একটা শোষণহীন সমাজ করতে চাই, আমরা একটা সমাজতান্ত্রিক অর্থনীতি করতে চাই। বাট দিস সিস্টেম ইজ আওয়ার্স, উই ডু নট লাইক টু ইম্পোর্ট ইট ফ্রম এনিহোয়ার ইন দি ওয়ার্ল্ড। এটা আমার মতো, পার্টির মতো। আমরা কারোর বিরুদ্ধে কোনো কিছু বলতে চাই না। আমাদের একটা ফ্যাশন হয়ে গেছে যে ওর বিরুদ্ধে গালাগালি করে, অন্য একজনের বিরুদ্ধে গালাগালি করে বাংলাদেশের মাটিতে যেন একটা হট ব্যাড আর ইন্টারন্যাশনাল পলিটিক্স হয়ে গেছে। এ ওরে গালাগালি করে, ও ওরে গালাগালি করে। আমার মাটিতে বসে গালাগালির দরকার কি বাবা? যার যার দেশে গিয়ে গালাগালি করো। একটা ডিপ্লোম্যাটিক ডেকোরাম আছে। এই দেশে দাঁড়িয়ে অন্য দেশের বিরুদ্ধে কথা বলা চলে না। আমার দেশে তোমার কি ভালো সেটা বলো। আই বিলিভ ইন পজিটিভ অ্যাপ্রোচ, নট এ নেগেটিভ অ্যাপ্রোচ। সেজন্য আমার পার্টিতে যারা আপনারা আছেন, আসুন আমরা পজিটিভ অ্যাপ্রোচ নেই। আমি যখন খুব ইয়ং ছিলাম, আমার নেতা সুহরাওয়ার্দী সাহেবকে কেউ গালাগালি করলে আমি রাগ করে তার কাছে যেতাম। তিনি হেসে বলতেন, থাক, বলতে দাও, ওতে কি হবে। উনি আমাকে বলেছেন, থিঙ্ক ফর এ পজিটিভ অ্যাপ্রোচ দেন এ নেগেটিভ অ্যাপ্রোচ। আমার লাইফকে আমি এই সৃষ্টিতেই দেখেছি। যখন আমি 6 দফা দিলাম, আমার বিরুদ্ধে যখন আক্রমণ করলো সকলে মিলে, আমি কিন্তু কারো বিরুদ্ধে কোনো কথা বললাম না। আমি চলে গেলাম দেশের মানুষের কাছে, গিয়ে 6 দফার প্রচার আরম্ভ করে দিলাম। আমি যখন পার্টি রিভাইভ করলাম, আমার বিরুদ্ধে বক্তৃতা হলো, কিন্তু আমরা চলে গেলাম পিপলের কাছে। পিপল আমাকে গ্রহণ করে নিল। কাউকে গালাগালি করে লাভ নাই। আমি বিশ্বাস করি, কম্বোডিয়া, আই গুড রিকগনাইজ ইউ। আই ডোন্ট কেয়ার anybody in the world, whether anybody is satisfied for anybody is unhappy is or anybody is happy. I feel that they are fighting for their own liberty. I am with them. I support PRG. I give them recognition because I am a sufferer. I am a sufferer for generation to generation for this Bengali nation. আমার কাছে যে যুদ্ধ করেছে তার মাতৃভূমির জন্য তাকে সমর্থন দেব। তাই বলে আমি অন্যকে গালাগালি করব না। এই জিনিসটা আমি আপনাদের কাছে অনুরোধ করব। আজকে মনে রাখবেন যে আপনারা নতুন আর্মি, নেভি, এয়ার ফোর্সেস, সরকারি কর্মচারী, বেসরকারি কর্মচারী, পলিটিশিয়ান, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, ডক্টরস, ইঞ্জিনিয়ার্স, যদ্দূর সম্ভবপর এদের রাখার চেষ্টা করেছি। পলিটিশিয়ানদের মধ্যে অনেক এক্সপিরিয়েন্সড আমার পুরনো বন্ধুরা আছেন, যারা আগে আমাদের সঙ্গে ছিলেন, কিছুদিন ডিফারেন্ট পার্টি করেছেন। আগে আমরা এক জায়গাতেই ছিলাম, মধ্যে ভাগ হয়ে গেলাম। সেটা সব জায়গায় হয়। আমরা আবার এক হয়েছি। সেকেন্ড রেভলিউশন ইজ নট দি এন্ড। সেকেন্ড রেভলিউশন যে করেছি, আমি 4টা প্রোগ্রাম দিয়েছি, এটাই শেষ নয়, শেষ কথা নয়। এটা হলো স্টেপ: ডেভেলপমেন্ট, মোর প্রোডাকশন, ফাইট এগেইনস্ট করাপশন, ন্যাশনাল ইউনিটি অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং। এগুলি করলেই আমরা একটা শোষণহীন সমাজ ব্যবস্থা গড়তে পারব, যেখানে মানুষ সুখে স্বাচ্ছন্দ্যে বাস করতে পারবে। এটাই হলো আমার সেকেন্ড রেভলিউশনের মূল কথা। এজন্যই আমি সেকেন্ড রেভলিউশনের ডাক দিয়েছি। আজ আমি অত্যন্ত খুশি হয়েছি। আমার বহু সহকর্মী, তাদের সঙ্গে আমি দুর্দিনে কাজ করেছি, বিপদের দিনে কাজ করেছি। 47, 48, 49 সালে তারা আজকে এখানে এসেছেন। মাঝখানে এদিক ওদিক ছুটি করেছিলাম অনেকেই, ডিফারেন্স অফ অপিনিয়নের জন্য। আজকে আমরা আবার এক হয়েছি, সরকারি কর্মচারীরা এক হয়েছি। আজকে সকলে মিলে যার যার যা কর্তব্য আছে সেই সঙ্গে করাপশনের বিরুদ্ধে রুখে দাঁড়ান। সারা বাংলাদেশের 20 থেকে 30% দুঃখ দূর হয়ে যাবে যদি করাপশন বন্ধ করতে পারি। 30% দুঃখ দূর হয়ে যাবে মানুষের। এজন্য লেট আস টেক ওথ টুডে যে নিজেরা আমরা করাপশন প্র্যাকটিস করি, তাই আবার অন্য কাউকে করলে আমরা সহ্য করি না। উই মাস্ট মোবিলাইজ দি পিপলস এগেনস্ট করাপশন। এটা যদি করতে পারি, দেখবেন অনেক প্রবলেম আমরা সলভ করতে পারব। এজন্যই আজকে আমাদের মোবিলাইজ করতে হবে পিপলকে। আমাদের সোশ্যালি বয়কট করতে হবে। যে লোকটা ঘুষ খায় তাকে সোশ্যালি বয়কট করতে হবে। যে লোকটার
মাইনে 1000 টাকা কিন্তু সে ব্যয় করে 5000 টাকা। যে লোকটার ইনকাম 3000 টাকা কেমন করে সে ব্যয় করে 15000 টাকা। এই যে জিনিসটা সমাজের কাছে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে, এবং তাহলেই সমাজ তথা পিপলের আপনাদের ওপর আস্থা ফিরে আসবে। আমি মাঝে মাঝে আল্লাহর কাছে বলি যে কি, গেছি চট্টগ্রাম থেকে গেছি সেখানে বেদবুনিয়া, সে গ্রামের মধ্যে লক্ষ লক্ষ লোক দুই পাশে বসে আছেন। এরা এসেছেন আমাকে দেখার জন্য। মনে মনে আমি বলি যে আমি কি করেছি ওদের জন্য। আমার দুঃখ হয়, স্টিল দে লাভ মি। দুনিয়ার নিয়মই এই ভালোবাসা পেতে হলে ভালোবাসা মানুষকে বাসতে হয়, এবং সে ভালোবাসা সিনসিয়ারলি হওয়া দরকার, তার মধ্যে যেন কোনো খুঁত না থাকে। ইফ ইউ ক্যান সামবডি সিনসিয়ারলি লাভ উইল গেট দি লাভ সামবডি, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। আমার জীবনে আমি দেখেছি লাখ লাখ লোক দুপাশে দিয়ে কি অবস্থার মধ্যে, আমি তো কল্পনাও করতে পারি না। হোয়াই দে লাভ মি সো মাচ। আমি আপনাদের কাছে অনুরোধ করি, মোবিলাইজ দি পিপল অ্যান্ড ডু গুড টু দি হিউম্যান beings of Bangladesh. Unfortunate people have suffered long generation after generation. এদের মুখে হাসি ফুটাতে হবে, দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে হবে, এদের খাবার দিতে হবে। যদি আমরা একটা শোষণহীন সমাজ গড়তে পারি, যদি কারাপশন বন্ধ করতে পারি, আমি বিশ্বাস করি ইনশাল্লাহ বাংলার মাটিতে যা এখন আছে 7 কোটি লোক হলেও বাংলার মানুষ না খেয়ে মরতে পারে না। আই হ্যাভ সিন দ্যাট। আমি আপনার কাছে ক্ষমা চাই, কারণ আই হ্যাভ বিকাম ইমোশনাল। আগস্ট মাসে আমি আপনাদের সভা ডাকছি উইথ ডেফিনিট এজেন্ডা। ফুড, এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, এডুকেশন, কোঅপারেটিভ সমস্ত প্রোগ্রাম দিয়ে তারপর আমি আপনাদের এই হাউসটাকে বিভিন্ন গ্রুপে ভাগ করে দিচ্ছি। আপনারা ডিভাইড হয়ে যাবেন। সব কিছু ডিভাইড হয়ে গেলে তখন এই কমিটিতে বা গ্রুপে সেক্রেটারিয়েট থেকে লোক আসবে, গভর্নমেন্ট থেকে লোক আসবে, ডিপার্টমেন্ট থেকে আসবে, পলিটিক্যাল ওয়ার্কার আসবে, সমস্ত ফ্যাক্টস ফিগার নিয়ে এই জায়গাটাতে কোথায় ডিফেক্ট হয়েছে, কোন জায়গাতে ইমপ্রুভ করতে পারি, আপনারা একটা সাজেশন দিবেন। তখন কেন্দ্রীয় কমিটি কার্যনির্বাহী কমিটির নিকট সুপারিশ পেশ করবে এবং ওই কমিটি সরকারকে একটা কার্যকরী করতে অনুরোধ করবে। আপনাদের অনেক কষ্ট দিলাম দীর্ঘ বক্তৃতা করে, বেয়াদবি মাফ করবেন। লেট আস ওয়ার্ক টুগেদার, উই আর নাও ওয়ান পার্টি। পার্টি মানে হলো কি জানেন? এভরি পার্টি ওয়ার্কার of mine is like my brother, is like my son. I created a family when I organized Awami League. বাংলাদেশে এমন কোনো জায়গা নাই যেখানে আমি যাই নাই। আর পলিটিক্যাল পার্টি মিনস এ ফ্যামিলি, যার মধ্যে আছে আইডিওলজিক্যাল এফিনিটি। সেজন্য এই পার্টিতে উই আর ওয়ান ফর সাম পার্টিকুলার পারপাসেস। হোয়ার এভার উই আর, আমাদের আদর্শ হলো বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে ইজ্জত সহকারে দুনিয়াতে বাঁচিয়ে রাখা, বাংলার দুঃখী মানুষের পেট ভরে খাবার দিয়ে শোষণমুক্ত সমাজ গঠন করা, এবং যেখানে অত্যাচার অবিচার জুলুম থাকবে না, দুর্নীতি থাকবে না। লেট আস অল ট্রাই ফর দ্যাট। আসুন আমরা চেষ্টা করি সে সম্পর্কে সকলে মিলে। আপনাদের অশেষ ধন্যবাদ। আমরা পড়া শেষ করলাম লেখক মহিউদ্দিন আহমেদের লেখা বই বেলা অবেলা বাংলাদেশ 1972 থেকে 1975 সাল। এই বইটি মোট 13টি পর্বে পড়া শেষ করা হলো। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এইরকম আরও বইয়ের অডিও বুক পেতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।